আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই তোমরা? সবাই দ্রুত জয়েন করো। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও দ্রুত জয়েন করার জন্য। আজকে আমরা সকল সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি করলে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যে সৃজনশীল শিটটি দিয়েছি সেখানকার যতগুলো প্রশ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা আমাকে সমস্যার কথা জানিয়েছ, সেগুলো সমাধান করবো, ধারাবাহিকভাবে সবগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো দ্রুত সবাইকে একটু মেনশন করে দাও, গ্রুপে মেসেজ দিয়ে দাও, সবাই জয়েন করো, দ্রুত জয়েন করে দাও। আর আরো যদি কিছু জানা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই একটু প্রশ্নটা দিকে খেয়াল করবা। আমাদের প্রথম প্রশ্ন ছিল, আগে সৃজনশীলগুলো সমাধান করি, সেই সাথে সবগুলোই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন ছিল যে দুটি বাজার সম্পর্কিত, এ একটি বাজার, বি একটি বাজার। তো গণন বলছে এ এবং বি বাজার অবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে অনেকে কমেন্টস করছিলাম, আমি মেসেঞ্জারে মেসেজ দিয়েছিলাম, তোমরা আমাকে কমেন্টস করছো। এক নম্বর প্রশ্নটি ঠিক আছে, দুই নম্বর প্রশ্নটি বিভিন্ন মত দিয়েছ। তবে তোমাদের পড়াশোনার অবস্থা ভালো না, পড়াশোনার অবস্থা খুবই খারাপ। তোমরা রেসপন্সই করো নাই, দেখলাম 2-3 জন রেসপন্স করছো আর বাকিরা নাই। তার মানে পড়াশোনায় প্রবলেম বোঝা যাচ্ছে। তো যাক, এরকম চলতে থাকলে আর কিছুদিন পরে পরীক্ষা চলে আসবে, তো তখন কি করবো বুঝতেছি না। পরীক্ষার আগে রাতে পড়লো এ প্লাস পাওয়া যায়, তাই না? মনে হয় সে চিন্তাই করতেছ। আচ্ছা, তো এক নম্বর প্রশ্ন ছিল যে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে সমজাতীয় দ্রব্য বিক্রয় করে। এক নম্বর প্রশ্ন, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে সমজাতীয় দ্রব্য, এই বৈশিষ্ট্যটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তার মানে এ বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর বি বাজার কি বলছে, যে একজন মাত্র বিক্রেতা দ্রব্য সামগ্রী বিক্রয় করছে, একজন মাত্র বিক্রেতা দ্রব্য সামগ্রী বিক্রয় করছে, দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করছে। তাহলে একজন মাত্র বিক্রেতা যদি থাকে, ক্রেতার সংখ্যা যদি অসংখ্য হয়, সেই যদি সকল দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে, তাহলে সে হলো একচেটিয়া, বা ইংরেজিতে বলে থাকে মনোপলি। তাহলে মনোপলি বা একচেটিয়া বাজার হলো বি বাজার, আর এ বাজারটা হলো পূর্ণ প্রতিযোগিতা। তাহলে পূর্ণ প্রতিযোগিতা আর একচেটিয়ার মধ্যে পার্থক্য লিখবো, যে যতগুলো পারে। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে যে এ এবং বি দুটো বাজার একই কথা বলছে, যে এ বাজারটা পূর্ণ প্রতিযোগিতা, এটা ঠিক আছে, কিন্তু বি বাজারে কি বলছে, যে অল্প সংখ্যক কয়েকজন বিক্রেতা দ্রব্য সামগ্রী বিক্রয় করছে এবং দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করছে এবং উচ্চ দামে ভিন্ন গুণ ও মান সম্পন্ন পণ্য বিক্রয় করছে। তাহলে 2 নম্বর কোশ্চেনের বি নম্বর, বি বাজারটা কোন ধরনের বাজার? তো বলছে এখানে যে ভিন্ন গুণ সম্পন্ন, ভিন্ন গুণ সম্পন্ন, তার মানে একই দ্রব্য উৎপাদন করতেছে কিন্তু গুণগত মানে পার্থক্য আছে, বিক্রেতা হলো কয়েকজন। তাহলে এটা অবশ্যই আমরা অপূর্ণ প্রতিযোগিতা বলতে পারি। এটাকে কি বলতে পারি? অপূর্ণ প্রতিযোগিতা। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতা বলতে একক কোনো বাজারকে বোঝায় না। অপূর্ণ প্রতিযোগিতামূলক অনেকগুলো বাজার আছে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কোনটি সেটি নির্দিষ্ট করে বলতে হবে।
যেহেতু বিক্রেতার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ একের অধিক কয়েকজন বিক্রেতা, তাহলে অবশ্যই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক কোনো নির্দিষ্ট বাজার নয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো অনেকগুলো বাজার। সেটা কি কি? যে মনোপলি, ডুওপলি, মনোপসনি, ডুওপসনি, অলিগোপলি, প্রতিযোগিতামূলক একচেটিয়া, দ্বিপাক্ষিক একচেটিয়া, এরকম অনেকগুলো, সবগুলো বাজার কি আসলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। তো এই ক্ষেত্রে কোনটা হবে? তো এই ক্ষেত্রে যেহেতু বিক্রেতা কয়েকজন ভিন্ন গুণমান সম্পন্ন পণ্য বিক্রয় করতেছে, আবার উচ্চ দামে বিক্রয় করতেছে, তাহলে এবং উৎপাদন ক্ষেত্রে একচেটিয়া ক্ষমতা, তাহলে এটা একচেটিয়া হবে। সেই সাথে বিক্রেতা যেহেতু কয়েকজন, তাহলে এটা হবে একচেটিয়া, সেই সাথে প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া এবং সেই সাথে প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ বি বাজারটা হলো প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বা একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক বাজার। তো এটা উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে সেদিন বুঝাইছিলাম যে সেটা কি, যে ধরো গোসল করার সাবান উৎপাদন করতেছে, কি উৎপাদন করে? গোসল করার সাবান উৎপাদন করতেছে। তো কয়েকজন বিক্রেতা আছে, তো যে যে দ্রব্যটা উৎপাদন করে সে তার উৎপাদন ক্ষমতা, একক ক্ষমতা ভোগ করে। ওই দ্রব্যটা কেউ উৎপাদন করে না। তো সাবান বিক্রেতা মুসলিমে কয়েকজন, 10, 12, 15টা অথবা 20টা সাবান কোম্পানি আছে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায়। তো এই গোসল করা সাবান, তো এই কয়েকটা কোম্পানি উৎপাদন ক্ষেত্রে তাদের একচেটিয়া ক্ষমতা আছে, কিন্তু পরস্পরের সাথে কি করে? এরা বাজার দখলের জন্য প্রতিযোগিতা করে। এখন বলছে ভিন্ন মান সম্পন্ন দ্রব্য কিন্তু একই, সবগুলো আমরা কি হিসেবে ব্যবহার করি? সাবান হিসেবে ব্যবহার করি, সবগুলো গোসল করার কাজে ব্যবহার করি। তো কিন্তু গুণ আর মানের মধ্যে তফাৎ আছে। তো এই গুণ আর মানের মধ্যে তফাৎ কিভাবে তৈরি করে? একটা হলো যে সুগন্ধি মিশ্রণের মাধ্যমে, তারপরে হলো রং, তারপরে প্যাকেটজাতকরণ, মোড়ক, লেবেল, এগুলো লাগিয়ে দ্রব্যগুলোর মধ্যে পৃথকীকরণ তৈরি করে। তার মানে একচেটিয়া উৎপাদন ক্ষেত্রে ক্ষমতা ভোগ করে, একটাই দ্রব্য উৎপাদন করে, কিন্তু দ্রব্যের এককগুলো সমজাতীয় নয়, দ্রব্যগুলো ভিন্ন গুণমান সম্পন্ন। কিন্তু আমরা যে দ্রব্যটা ব্যবহার করি, দ্রব্য কিন্তু একই কাজে ব্যবহার করি। তো কেউ কালা, কেউ সুগন্ধি, কেউ বা গুণগত মানে অন্য কোনো পার্থক্য তৈরি করে নিজের দ্রব্যটাকে আলাদা করে দেখাতে চায়। এরকম দ্রব্যের বাজারগুলোকে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক একচেটিয়া। তো এই সাবান হতে পারে, তারপরে কি তোমার আমরা যেটাকে বলি কোল্ড ড্রিঙ্কস এর বাজারটা হতে পারে। বিভিন্নটা টেস্ট বিভিন্ন, কিন্তু সবগুলো কি আমরা কোমল পানীয় বলি। বিভিন্ন টেস্ট বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জুস আছে। তারপরে আমরা আরো কি বলতে পারি যে পানি বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে, উৎপাদন করতেছে, কিন্তু ফ্লেভার, কালার, বোতল, মোড়ক, এগুলো ভিন্ন পৃথকীকরণ তৈরি করতেছে। কিন্তু পানি তো একটাই পণ্য, আমরা একই কাজে ব্যবহার করি, সবাই খাওয়ার কাজে ব্যবহার করি। এরপরে হুইল, কাপড় কাচা সাবান। হুইল বলতে কি বোঝাচ্ছি? ওয়াশিং পাউডার আর কি, যেটা। তো বিভিন্ন কোম্পানি আছে, তো বিভিন্ন ধরনেরটা কালার, মোড়ক, সুগন্ধি ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য করে তৈরি করতেছে। তারপরে আমরা সিম কোম্পানির কথা বলতে পারি, যে কয়েকটা সিম আছে, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল ইত্যাদি, এইগুলো টেলিটক। তো এরা কি কাজ একই, কিন্তু এরা ওই বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে নিজের বা নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে নিজেদের পণ্যটাকে বাজারে হাইলাইট করার চেষ্টা করে। এরকম বাজারগুলোকে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক একচেটিয়া। তো বাস্তবে আসলে বেশিরভাগ বাজারে হলো প্রতিযোগিতামূলক একচেটিয়া বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও সাধারণত বাস্তবে লক্ষ্য করা যায় না। আর একচেটিয়া বাজার থাকে সেই দুই একটা দ্রব্য থাকে একচেটিয়া, আর বেশিরভাগ হয় এই প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার। তুমি দেখবে যে সকল দ্রব্যই সাধারণত প্রতিযোগিতামূলক একচেটিয়া হয়। তো এই যে প্রতিযোগিতামূলক একচেটিয়া, তাহলে এই বাজারটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর বি বাজারটা হলো প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো এই বাজারের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এই বি বাজারটা বৈশিষ্ট্য হলো মনোপলির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো এই বাজারের বৈশিষ্ট্য। তো এখানে শুধু পার্থক্য কি, যে এখানে একজন বিক্রেতা না, এখানে কয়েকজন বিক্রেতা, আর বাদ বাকি সকল বৈশিষ্ট্য হলো মনোপলি বা একচেটিয়া বাজারের মতো। তাহলে এ আর বি এর মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য আমরা কি দিতে পারি, যে ক্রেতা বিক্রেতার সংখ্যা কত। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি ক্রেতার সংখ্যা অসংখ্য, বিক্রেতার সংখ্যা অসংখ্য। আর বি বাজারের ক্ষেত্রে কি হবে, ক্রেতার সংখ্যা অসংখ্য, কিন্তু বিক্রেতার সংখ্যা মুষ্টিমে কয়েকজন। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, এ বাজারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সম্পর্ক কি এ আর সমান সমান এম আর হয়। আর বি বাজারের ক্ষেত্রে কি হবে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে এ আর গ্রেটার দ্যান এম আর হয়। এখানে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এখানে চাহিদা রেখা বাম থেকে ডানে
নিম্নগামী। এখানে অবাধ প্রবেশ প্রস্থান আছে, এখানে কিন্তু অবাধ প্রবেশ প্রস্থান নেই। এরা কি করে, নতুন কোনো প্রতিযোগী বাজারে যেন প্রবেশ করতে না পারে সেরকম একটা ব্যারিয়ার তৈরি করে। তাহলে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর সাথে এই একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো এর পার্থক্য আকারে লিখতে পারবো। একচেটিয়া বাজার এবং প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার সম্পূর্ণরূপে সেম, শুধু পার্থক্য কোথায় যে একচেটিয়া বাজারে বিকল্প কোনো দ্রব্য নেই, আর এই যে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার যে আমরা আলোচনা করতেছি এখানে প্রত্যেকটা দ্রব্যই প্রত্যেকটার বিকল্প আসলে কি মানে গুণমান মান সম্পন্ন শুধু পার্থক্য আছে, দ্রব্য কিন্তু একটাই, এটুকুই শুধু তফাৎ। অর্থাৎ এই পার্থক্যটা এখানে লিখতে পারবো না যে এটা তোমার হলো যে কি বলে যে এটা কোনো বিকল্প দ্রব্য নেই, পরিবর্তক দ্রব্য নেই, এটা পার্থক্য লিখতে পারবো না। বাদ বাকি সকল পার্থক্য আমরা লিখতে পারবো। পূর্ণ প্রতিযোগিতার একচেটিয়া বাজারে যে পার্থক্য সেই পার্থক্যগুলো এখানে লিখতে পারবো। তাহলে এটা মনে রাখতে হবে যে যখন দেখবো যে দ্রব্যের গুণগত মানে শুধু পার্থক্য থাকবে তখন সেই বাজারটাকে বলবো আমরা প্রতিযোগিতামূলক একচেটিয়া। একজন লিখছিল অলিগোপলি। অলিগোপলি মার্কেটও ঠিক আছে যে অলিগোপলি কয়েকজন বিক্রেতা হয় কিন্তু তারা একই রকম পণ্য বিক্রয় করে। অলিগোপলি মার্কেট একই রকম পণ্য বিক্রয় করে, অর্থাৎ এটা তৈরি হয় কি যে একই কোয়ালিটির একই রকম দ্রব্য তৈরি করব, কিন্তু আমরা যেহেতু কয়েকজন উৎপাদনকারী আমরা একটা যোগসাজশ তৈরি করব, যোগসাজশ তৈরি করে সেই দ্রব্যটা বিক্রয় করব, সেটাকে বলা হচ্ছে অলিগোপলি মার্কেট। অর্থাৎ অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে তারা পণ্যটাকে পৃথকীকরণ করে না, পণ্যটার কোয়ালিটি সেম রাখার চেষ্টা করে সব কয়েকজনই, যে কয়েকজন মার্কেটে দ্রব্য উৎপাদন করে। আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কি করে, তারা একই পণ্য উৎপাদন করে কিন্তু একজন আরেকজনের থেকে তার নিজের পণ্যটাকে আলাদা করার চেষ্টা করে। কালার, সুগন্ধি, রং, তোমার হলো যে প্যাকেটজাতকরণ, মোড়ক, বাজারজাতকরণ, তারপরে হলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোর মাধ্যমে তারা নিজেদের পণ্যটাকে পৃথক করার চেষ্টা করে। এই ধরনের বাজারগুলোকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক একচেটিয়া। তো এর বৈশিষ্ট্য হলো একচেটিয়ার মতোই। তাহলে পূর্ণ প্রতিযোগিতা আর একচেটিয়ার যে পার্থক্য ওইগুলো লিখলে এই বাজারের পার্থক্য হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, পি সমান সমান এমআর, এআর সমান সমান এমআর ক বাজারের ক্ষেত্রে। তাহলে এটা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য? এআর আর এমআর সমান হলে সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। আর খ বাজারের ক্ষেত্রে কি দেওয়া আছে? এআর গ্রেটার দেন এমআর, এআর গ্রেটার দেন এমআর কি হয়? এটা কার ক্ষেত্রে হয়? এটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে হয়। এবং দুই বাজারের মধ্যে কোন বাজারে ক্রেতারা অধিক লাভবান হবে? তাহলে কোন বাজারে ক্রেতারা অধিক লাভবান হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে ক্রেতারা অধিক লাভবান হয়। কেন? বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে, উৎপাদনকারীরা সবাই নিজের দ্রব্যটা সর্বোচ্চ পরিমাণে বিক্রয় করতে চায়, তাই তারা কি করে দ্রব্যের দামটা সবচেয়ে কম রাখতে চায়, সবচেয়ে কম দামে বেশি পরিমাণ বিক্রয় করে মুনাফা সর্বোচ্চ করতে চায়। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে দ্রব্যের দামটা হয় সর্বনিম্ন এবং সেই সর্বনিম্ন দামটা স্থির থাকে। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতারা লাভবান হয়। আর বাজার যদি একচেটিয়া হয় তাহলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। কেন? একচেটিয়া বাজারে দ্রব্যের দাম সাধারণত বেশি থাকে, যেহেতু একক বিক্রেতা বাজার নিয়ন্ত্রণ করে, সেজন্য সে অসহায় মুনাফা অর্জনের আশায় কখনো কখনো দাম বাড়িয়েও দিতে পারে, অর্থাৎ দাম সে যে কোনো সময় চেঞ্জ করতে পারে। তো 3 3 দুটো হয়ে গেছে। তো এই 3 পরেরটা দেখি চিত্র দিয়ে দেওয়া আছে। তো এটা একটা চিত্র দেওয়া আছে আর এটা একটা চিত্র দেওয়া আছে। আমরা জানি কি এআর আর এমআর রেখা ভূমিঅক্ষের সমান্তরাল হয় কোন বাজারের ক্ষেত্রে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর এই যে এআর রেখাটা উপরে থাকে এমআর রেখাটা নিচে থাকে, এটা হলো একচেটিয়া বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক, এখানে বলছে যে বি বাজারের বৈশিষ্ট্য লিখো, তার মানে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লিখবো এবং দুটো বাজারের মধ্যে কোন বাজারে ক্রেতা লাভবান হবে বা দুটো বাজারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এটার এআর এমআর রেখার আকৃতি এরকম কেন আর এটার এআর এমআর রেখার আকৃতি এরকম কেন, এগুলো বলতে পারে। এটা এআর এমআর রেখার আকৃতি কেন ভূমিঅক্ষের সমান্তরাল? কারণ দামটা স্থির থাকে। আর এটা কেন বাম থেকে ডানে নিম্নগামী? কারণ একচেটিয়া কারবারি যদি মুনাফা বেশি অর্জন করতে চায় তাহলে তাকে দাম কমাতে হয়, দাম করলে চাহিদা বেড়ে যায়, এজন্য তার বিক্রয় সর্বোচ্চ হয়, মুনাফা সর্বোচ্চ হয়। তাই একচেটিয়া কারবারি যখন অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে চায় তখন তাকে দাম কমাতে হয়, তাই এআর আর এমআর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা হলো এই কোশ্চেনের উত্তর। কোশ্চেন বলতে এই কোশ্চেনের উত্তর না, মানে যদি এরকম থাকে কেন এটা ভূমিঅক্ষ সমান্তরাল হয় আর কেন এটা বাম থেকে ডানে নিম্নগামী হয়, তো যে কোনো ভাবে আসলে থাকতে পারে। এবার আমরা 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেনে চিত্র দেওয়া আছে। কোন বাজারের চিত্র দেওয়া আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র দেওয়া আছে। আচ্ছা, তোমরা দ্রুত বলো তো কমেন্টসের মাধ্যমে যে আমরা চিত্র দেখেই বুঝতে পারতেছি যে এখানে কোন ধরনের মুনাফা অর্জন হবে, কোন ধরনের মুনাফা অর্জন হবে, বলো দ্রুত বলো।
দ্রুত জানো যেখানে কোন ধরনের মুনাফা অর্জন হবে। দ্রুত বলো তো 4 নম্বর কোশ্চেনে কোন ধরনের মুনাফা হবে? আমরা কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। কেন অস্বাভাবিক মুনাফা অর্জন হবে? কারণ এসি রেখাটা ভারসাম্য বিন্দুর নিচে আছে, তাহলে ফার্মের মুনাফা হবে অস্বাভাবিক মুনাফা। এখন প্রশ্ন বলছে যে স্বল্পকালে চিত্রে প্রদর্শিত ফার্ম কি শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে? তো স্বল্পকালে এই যে ফার্মের চিত্র দেওয়া আছে, অস্বাভাবিক মুনাফা দেওয়া আছে, তো স্বল্পকালে সকল ফার্ম অস্বাভাবিক মুনাফা সবসময় অর্জন করে না। তো কখনো সে কি করবে? ক্ষতির সম্মুখীন হবে, কখনো সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে আমরা স্বাভাবিক মুনাফার চিত্র আঁকবো, মুনাফার পরিমাণ নির্ণয় করে ব্যাখ্যা করব, আর ক্ষতির চিত্র আঁকবো, ক্ষতির চিত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করব। একই চিত্রে ব্যাখ্যা করতে পারো, আলাদা চিত্র ব্যাখ্যা করতে পারো। তো একই চিত্রে কিভাবে ব্যাখ্যা করতে হবে আমি একটু বলে দিই। যদি একই চিত্রে ব্যাখ্যা করতে চান, এটা হলো এমসি রেখা, তো এখানে অস্বাভাবিক মুনাফা দেওয়া আছে। আমরা গণন প্রশ্নের জন্য একবার এই যে এসি রেখাটা ভারসাম্য বিন্দুতে আঁকবো, আর একবার হলো তার থেকে একটু উপরে আঁকবো। এই তো এটার নাম যদি আমরা AC1 দিই, তাহলে এটার নাম দেব AC2, তাহলে এটা দিলাম Q ও P, এটার নাম দিলাম P1, এটা E1 আর এটার নাম দিলাম E। তাহলে যখন আমরা লিখবো যে গড়বে যখন AC1, তো তখন কি হবে? মুনাফা হবে স্বাভাবিক, তখন মোটায় মোট ব্যয় বের করব, মোটায় সমান মোট ব্যয় সমান, মুনাফা হবে স্বাভাবিক। এরপরে আমরা লিখবো যে গড়বে যদি বেড়ে AC2 হয়, অর্থাৎ গড়বের রেখা যখন E1 বিন্দুতে যায়, তখন মোটায় হবে কি OPEQ, আর মোট ব্যয় হবে তার চেয়ে বেশি OP1 E1 Q। তাহলে মোট আয় হলো এইটুকু, মোট ব্যয় হলো এটা পুরোটুকু, তাহলে এইটুকু ব্যয় বেশি, তাহলে এইটুকু হবে ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণটা কিভাবে লিখবো? P1 E1 E, এটা হলো ক্ষতির পরিমাণ। একই চিত্রে বর্ণনা করব। তাহলে একবার লিখবো AC1 রেখার ক্ষেত্রে, আরেকবার লিখবো AC2 রেখার ক্ষেত্রে, এভাবে ব্যাখ্যা করব। এটা পারো তো সবাই? এখানে কিন্তু সংখ্যা নেই, সংখ্যা ছাড়াই এটা ব্যাখ্যা করতে হবে, সংখ্যা ছাড়াই এলাকা নির্ধারণ করে, অর্থাৎ এলাকা দেখিয়ে বর্ণনা করতে হবে। এরপরে 5 নাম্বার হওয়ার কথা সবারই, যে উদ্দীপকের প্রদর্শিত ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করে। এটা সংখ্যার ভিত্তিতে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যার ভিত্তিতে এটাতে মুনাফার পরিমাণ কত হবে? মুনাফার পরিমাণ হবে 500 টাকা। এরপর বলছে এসি রেখা ই ও কে বিন্দুতে স্পর্শ করে মুনাফার কি পরিবর্তন হবে? তাহলে আমরা কি জানি? ভারসাম্য বিন্দু ই, ভারসাম্য বিন্দুতে যদি এসি রেখা যায়, তাহলে মুনাফা কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। আর যদি কে বিন্দুতে যায়, তার মানে কি ভারসাম্য বিন্দুর অনেক উপরে, তাহলে কি এসি অনেক বেড়ে গেল, তাহলে তখন মুনাফা কি হবে? ক্ষতি হবে। এই তো একই কোশ্চেন যদি থাকে যে গড় ব্যয় যদি 40 টাকা হয়, তাহলে গড় ব্যয় 40 টাকা কোন বিন্দুতে? ই বিন্দুতে, তার মানে এসি রেখা ই বিন্দুতে শিফট করতে হবে, করে চিত্র আঁকতে হবে। এরপরে বলছে গড় ব্যয় যদি 60 টাকা হয়, মুনাফার কি পরিবর্তন হবে? তো 60 টাকা হওয়া মানে কি? গড় ব্যয় বেড়ে 60 টাকা, তো 60 টাকা যদি আমরা নিতে চাই, তাহলে কোথায়? কে বিন্দুতে নিতে হবে, কে বিন্দু বরাবর 60 হবে। তাহলে কে বিন্দুতে এসি রেখা এঁকে মুনাফার পরিমাণ নির্ণয় করব। 6 নম্বর কি বলছে? ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি 6 নম্বর কোশ্চেনে যে মুনাফা কি হবে? ক্ষতি হবে। কেন? এসি রেখাটা ভারসাম্য বিন্দু থেকে অনেক উপরে, সেই ক্ষতির পরিমাণ কত হবে? ক্ষতির পরিমাণ কত হবে? 1000 টাকা। আচ্ছা, এরপরে বলছে উল্লেখিত ফার্মটি কি উক্ত মুনাফায় তার উৎপাদন কাজ চালাবে না বন্ধ করে দেবে? তাহলে এটা আবারও বোঝাই দেই। তাহলে এই যে চিত্র আছে, তোমরা একটা চিত্র দিকে আছে, আমি একে দেই, একে বর্ণনা করে বোঝাই দেই। এই কোশ্চেনটাতে তোমাদের কনফিউশন থেকে যায়। এটা হলো এমসি, এটা দেওয়া আছে এসি। এরপরে এবিসি রেখা কিন্তু নিচে দেওয়া আছে,
এই যে এবিসি, এবিসি কিন্তু এই যে তোমার এখানে একটা বিন্দু দেওয়া আছে এফ, এই এফ বিন্দুতে নাই, এই এবিসি লেখা কিন্তু যে বিন্দুতে, এটা হলো ই বিন্দুতে, আর এই বিন্দুর নাম দেওয়া নাই। আচ্ছা যাও, এটার নাম দিলাম আমরা কে। তো এই বরাবর দেওয়া আছে 20, এটাতে দেওয়া আছে 30, এটাতে দেওয়া আছে 40, আর এটাতে দেওয়া আছে 60 ও, আর এটা তোমার কত 50। তাহলে এখানে ভারসাম্য বিন্দু কোনটা? ভারসাম্য বিন্দু ই, তাহলে ভারসাম্য দাম কত 40, আর ভারসাম্য পরিমাণ কত 50। তাহলে মোট আয় কত হবে 40 গুণন 50, তার মানে কত 2000 টাকা। তাহলে মোট ব্যয় কত হবে? এখানে এসি কত, এই যে বর্গ রেখা কে বিন্দুতে, তাহলে এসি হলো 60, তাহলে এসি কে কি পরিমাণ দ্বারা গুণ করব, ভারসাম্য পরিমাণ, তাহলে কত হবে 3000। তাহলে টি আর হলো 2000 আর টিসি হলো 3000। আমার ব্যয় বেশি, কত বেশি 1000 টাকা বেশি, তাহলে আমি ক্ষতি পাবো কত 1000 টাকা আমার ক্ষতি হবে। এখন উৎপাদনটা চালাবে না বন্ধ করে দিবে, সেজন্য আমার কি করতে হবে এএফসি বের করে টিএফসি বের করতে হবে। তাহলে চিত্রে আমাকে কি বের করতে হবে এবিসি, এবিসি কত দেওয়া আছে, এই যে এবিসি যে বিন্দুতে বরাবর কত 20, তাহলে এবিসি হলো 20। এরপর আমার বের করতে হবে এএফসি, কিভাবে পাবো এসি থেকে এবিসি বিয়োগ দিব, এসি মাইনাস এবিসি, এসি কত 60, এবিসি কত 20, কত 40। এরপরে আমার টিএফসি বের করা লাগবে। টিএফসি কিভাবে পাই, এএফসি কে কিউ দ্বারা গুণ করব, তাহলে এএফসি হলো 40, কিউ হলো 50, গুণ করে পাবো 2000। তাহলে দেখো আমার বর্তমানে ক্ষতি হচ্ছে 1000, আর উৎপাদন কাজ যদি বন্ধ করে দেই তাহলে আমার স্থির খরচের সমান ক্ষতি হয়, তখন ক্ষতি হবে 2000। তাহলে এখন উৎপাদন কাজ চালানোর ফলেও আমি কি স্থির ব্যয়ে কিছু অংশ আয় করতেছি, অর্থাৎ স্থির ব্যয় ছিল আমার 2000, ক্ষতি হচ্ছে 1000, তার মানে স্থির ব্যয় 1000 টাকা আমি তুলে আনতে পারতেছি। তার মানে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাব। উৎপাদন বন্ধ করে দিলে ক্ষতি হবে কত 2000 টাকা। তো কেন চালিয়ে যাব? কারণ পি গ্রেটার দেন এবিসি, এখানে লিখবো পি গ্রেটার দেন এবিসি। কি কত 40 আর এবিসি কত 20। এর মানে কি প্রত্যেকটা দ্রব্যের পেছনে পরিবর্তনশীল খরচ হলো 20 টাকা, আর প্রত্যেকটা দ্রব্যের পেছনে স্থির খরচ হলো 40 টাকা। কিন্তু আমি কত দামে বিক্রয় করতেছি? তাহলে প্রতিটা দ্রব্যের পেছনে, প্রতিটা দ্রব্যের আরেকটু বোঝাই, এবিসি হলো প্রতিটা দ্রব্যের পেছনে পরিবর্তনশীল খরচ, প্রতিটা দ্রব্যের পেছনে পরিবর্তনশীল খরচ হলো 20 টাকা, প্রতিটা দ্রব্যের পেছনে স্থির খরচ হলো 40 টাকা। তাহলে প্রত্যেকটা দ্রব্যের পেছনে আমার মোট খরচ কত? প্রত্যেকটা দ্রব্যের পেছনে আমার মোট খরচ হলো 60 টাকা, এটাকে বলে এসি। এখন প্রতিটা দ্রব্যের পেছনে মোট খরচ 60 টাকা, আমি কিন্তু কত দামে বিক্রয় করতেছি? 40 টাকা দামে বিক্রয় করতেছি। তাহলে আমি এই পরিবর্তনশীল খরচ 20 টাকা তো তুলে আনতেছি, আর প্রতিটার পেছনে যে স্থির খরচ ছিল 40 টাকা, তার থেকেও কিছু অংশ তুলে আনতে পারতেছি। এই 40 টাকা থেকে যদি 20 বাদ দেই, তাহলে থাকে এই 20, এই 20 টাকা কোনটা তুলতেছি? স্থির খরচে তুলতেছি, 40 টাকা থেকে 20 টাকা তুলে আনতে পারতেছি, আর বাকিটা ক্ষতি হচ্ছে। আর যদি উৎপাদন বন্ধ করে দেই তাহলে আমার পুরো 40 টাকাই ক্ষতি হবে। বোঝা গেছে? তাহলে এই যে যতদিন পর্যন্ত আমার দামটা এবিসির চেয়ে বেশি পাবো, অর্থাৎ প্রতিটার পেছনে আমার পরিবর্তনশীল খরচ কি 20 টাকা, এইটার চেয়ে দাম যদি আমি বেশি পাই তাহলে অবশ্যই ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাব। কখন বন্ধ করে দেব? যদি পি কমে এবিসির সমান হয়। এখন কত দামে বিক্রি করতেছি দ্রব্যটা? 40 টাকা দামে বিক্রি করতেছি। এখন দাম কমে যদি এবিসির সমান হয় তাহলে তখন কি হবে? পি আর এবিসি সমান হয়ে যাবে। পি আর এবিসি সমান, তার মানে এবিসি পরিবর্তনশীল খরচ 20 টাকা, আমি 20 টাকা দামে বিক্রয় করতেছি, তাহলে পুরো স্থির খরচটা আমার ক্ষতি। তাহলে আমি উৎপাদন বন্ধ করেও দিতে পারি, আমি চালাতে পারি। এক্ষেত্রে স্বাধীনতা, উৎপাদন বন্ধ করে দিল যা খরচ, উৎপাদন চালিয়ে গেল একই রকম খরচ। তাহলে পি ইকুয়াল এবিসি হলে উৎপাদন কাজ বন্ধ করে দিলে তখন উৎপাদনকারী তার উৎপাদনের মাধ্যমে শুধু পরিবর্তনশীল খরচ তুলে আনতে পারে, স্থির খরচের সমান সে ক্ষতি স্বীকার করে। তাই উৎপাদন বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে, চাইলে সে চালাতে পারে, চাইলে সে বন্ধ করে দিতে পারে। এই ছিল কোশ্চেন। এখন 7 নম্বর কোশ্চেনে কি বলছে? টিএফসি, টিবিসি আর টিসি নির্ণয় করো। তাহলে দেখো তো আমরা টিএফসি বের করতে পারছি, তাহলে টিবিসি নির্ণয় করতে পারবো না? টিবিসি কিভাবে নির্ণয় করি? এই এবিসি গুণন কি কিউ, এবিসি কত 20, কিউ কত 50, তাহলে কত হবে 1000। তাহলে টিসি কত হবে? টিসি সমান আমরা কি জানি? টিএফসি যোগ টিবিসি। টিএফসি কত পাইলাম 1000, টিবিসি কত পাইছি? সরি, টিএফসি হলো 2000, টিবিসি কত পাইলাম 1000, তাহলে মোট হলো
3000। তাহলে এই যে টিসি হলো 3000। তো টিসি আমরা এই যে এভাবে বের করতে পারি, টিসি আবার এভাবে বের করতে পারি। তাহলে টিএফসি কিভাবে পাবো? এএফসি থেকে গুণ করলে কিউ দিয়ে টিএফসি পাবো। এবিসি কিভাবে পাবো? সরি, টিবিসি কিভাবে পাবো? এবিসি কে যদি কিউ দিয়ে গুণ করি তাহলে টিবিসি পাবো, আর টিএফসি আর টিবিসি যোগ করলে আমরা টিসি পাই। এই ছিল 7 নম্বর কোশ্চেন। আর 8 নম্বর কোশ্চেন পারবা কিভাবে? 8 নম্বর কোশ্চেন কি বলছে? মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে, কিন্তু সংখ্যা ছাড়া। তাহলে 8 নম্বর কোশ্চেনে মুনাফার পরিমাণ সংখ্যা ছাড়া আমরা নির্ণয় করতে পারবো না। দেখে দিতে হবে, একটু বোঝাই দিই সংক্ষেপে। এটা হলো এনসি রেখা, এসি রেখাটা নিচে। তাহলে মুনাফা কি হবে? অবশ্যই অস্বাভাবিক মুনাফা হবে। তাহলে এখানে যে কোনো বিন্দু নাম দেওয়া থাকে, আমি যদি পি কিউ যে কোনো বিন্দু দিয়ে করি, ওখানে যা আছে থাক, আমি ইচ্ছা মতো ধরলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। এ আর সমান সমান এম আর। এখন আমাকে এখানে যদি মুনাফার পরিমাণ বের করতে হবে, তাহলে প্রথমত ভারসাম্য বিন্দু কি ই, তাহলে ই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম কত? বি। তাহলে ভারসাম্য দাম বি না বলে ভারসাম্য দাম কি লিখবো? ও বি। এটা হলো ভারসাম্য দাম। এরপরে আমার কি ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ কত? কিউ। তাহলে পরিমাণ কিউ না বলে কি বলবো? পরিমাণকে বলবো ও কিউ। এরপরে গড়বের রেখাটা কোন বিন্দুতে? এফ বিন্দুতে। তাহলে গড়বের পরিমাণ কত? এ। এ না বলে কি বলবো? ও এ। তাহলে মোট কিভাবে বলবো? দাম আর পরিমাণ গুণ করবো। তাহলে দাম কত? ও বি, আর পরিমাণ কত? ও কিউ। তাহলে এই যে ও বি হলো দাম এত দূর পর্যন্ত, আর ও কিউ হলো পরিমাণ এত দূর পর্যন্ত। এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে? ও বি ই কিউ, এই পুরো এলাকাটাকে বলবো। তাহলে কি বলবো? ও বি ই কিউ। এবার যদি টিসি নির্ণয় করি, তাহলে এসি এর সাথে কিউ গুণ করতে হয়। তাহলে এসি কত? ও এ পর্যন্ত, ও এ ইনটু ও কিউ পরিমাণ। তাহলে এবার এইদিকে ও এ পর্যন্ত আর এইদিকে ও কিউ পর্যন্ত, তার মানে ও এ এফ কিউ। এটা হবে আমার মোট ব্যয়। তাহলে কি করবো আমরা? মুনাফা যদি বের করি, পাই সমান সমান কি? টি আর মাইনাস কি? টিসি। টি আর কত? ও বি ই কিউ। টিসি কত? ও এ এফ কিউ। তাহলে এই যে পুরো এলাকাটা হলো আমার আয়, আর এই এলাকাটুকু হলো আমার ব্যয়। তাহলে এই পুরো এলাকাটা থেকে আমি যদি ব্যয়ের এলাকাটা বাদ দেই, কোন এলাকাটুকু থাকবে? এইটুকু। এইটুকু হবে আমার মুনাফা। এটাকে কিভাবে বলবো? যে কোনো দিক দিয়ে বলতে পারি, এ বি ই এফ, এ বি ই এফ। তুমি যদি মনে করো এই দিক দিয়ে বলবে, বলতে পারো এ এফ ই বি, বলতে পারো, কোনো অসুবিধা নাই। এটা হলো অস্বাভাবিক মুনাফা। এরপরে কি বলছে এখানে? রেখাকে শিফট করতে বলছে, তাই না? যে এসি রেখা ই বিন্দু হলে মুনাফা কি পরিবর্তন হবে? তাহলে এসি রেখা যদি ই বিন্দুতে আসে তাহলে মুনাফা কি হবে? স্বাভাবিক হবে। তো তখন মোট আয় যা, মোট ব্যয় তা, অর্থাৎ গড় তখন কত হবে? ও বি হবে। তাহলে দাম আর ব্যয় পরস্পর সমান, তাহলে এটা তখন কি হবে? ও বি ই কিউ। আয় ব্যয় সমান, তাহলে মুনাফা হবে 0। এই তো সেই অনুযায়ী তোমরা 9 নম্বর প্রশ্নের অ্যানসার করতে পারবা। প্রদর্শিত ফার্মের মুনাফা, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করলে চিত্রে কি ধরনের পরিবর্তন আনতে হবে? ফার্ম যদি স্বাভাবিক মুনাফা, 9 নম্বর প্রশ্নের ঘ বলছে ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে চিত্রে কি ধরনের পরিবর্তন আনতে হবে? তাহলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেহেতু, তাহলে ভারসাম্য বিন্দুতে তার চিত্রটা আঁকতে হবে, অর্থাৎ এসি রেখাটা ভারসাম্য বিন্দুতে আঁকতে হবে। এসি রেখাটা ভারসাম্য বিন্দুতে আঁকলে কি হবে? দাম আর এসি সমান হয়ে যাবে, মোট আয় মোট ব্যয় সমান হবে, তখন মুনাফা স্বাভাবিক হবে। 10 নম্বর কোশ্চেন দেখো, বলছে উদ্দীপকের ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো ফার্মের মুনাফার পরিমাণ কত হবে? এটা একটু এঁকে ব্যাখ্যা করি, এটা সংখ্যা ব্যাংক দেওয়া নাই, তোমাদের জন্য অসুবিধা হতে পারে। এই হলো এমসি রেখা, তাহলে এই যে উপরে আছে এসি রেখা, এই হলো এসি রেখা। তারপরে এই বিন্দুতে দেওয়া আছে একটা রেখা যেটার নাম হলো এসি, আর এটা হলো এসি। এটা হলো কিউ ও, এটার নাম দিয়েছি কি পি, এটার নাম দিয়েছি সি, আর এটার নাম দিই ই, এটার নাম দিই এফ। আচ্ছা, তাহলে প্রথমত মুনাফার পরিমাণ নির্ণয় করি। তাহলে এটা হলো ভারসাম্য বিন্দু, তাহলে ভারসাম্য দাম কত? ওপি। ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ কত? এই যে এই বিন্দু থেকে, তাহলে ভারসাম্য পরিমাণ কি দিয়ে বলবো? ও কিউ। তাহলে ভারসাম্য পরিমাণ হলো ও কিউ। এবার গড় ব্যয় কত?
গর্বের রেখাটা কোন বিন্দুতে? এই যে এটা কিন্তু গর্বের রেখা, এটা কিন্তু নয়, এটা এবিসি গর্বের রেখা এফ বিন্দুতে। তাহলে গর্বে হবে কত? এদিক দিয়ে বলবো ও থেকে সি। তাহলে মোট আয় কত হবে? দাম গুণন পরিমাণ। দাম কত পাইছিলাম আমরা? ওপি। আর পরিমাণ কত? ও কিউ। তাহলে গুণ করলে কি হবে? এই যে দাম হলো ওপি, পরিমাণ হলো ও কিউ, তাহলে গুণ করলে কি হবে? ওপি ই কিউ, ওপি ই কিউ। এবার আমরা টিসি বের করি। তাহলে টিসি কি? গড় ব্যয় গুণন পরিমাণ। তাহলে গড় ব্যয় কত? ওসি। আর পরিমাণ কত? ও কিউ। তাহলে এই যে গড় ব্যয় হলো ওসি পর্যন্ত আর পরিমাণ হলো ও কিউ, এইটা যদি গুণ করি এই যে পুরো এলাকাটা, তাহলে ও সি এফ কিউ। এখন মোট ব্যয় হলো এতটুকু আর মোট আয় হলো এতটুকু। তাহলে ব্যয়ের এলাকা বেশি, আয়ের এলাকা কম, তাহলে কি হবে? ক্ষতি হবে। তাহলে সরাসরি ক্ষতি বের করি। কি হবে? টিসি মাইনাস টিআর। তাহলে টিসি কত? ও সি এফ কিউ। আর টিআর কত? ও পি ই কিউ। তাহলে এই যে এই পুরো এলাকাটা হলো আমার খরচ আর এইটুকু হলো আয়। তাহলে খরচের মধ্য থেকে এতটুকু পর্যন্ত তুলে আনতে পারছি। তুলে আনতে পারি নাই কোনটা? এটা। তাহলে এটা হলো আমার ক্ষতি। তাহলে কিভাবে বলবো? পি সি এফ ই অথবা পি ই এফ সি, যেভাবে বলো। এবার উল্টা দিকে লিখি পি ই এফ সি। এটা হলো ক্ষতি। এটা গেল ক্ষতির পরিমাণ। এবার পরের কোশ্চেনে কি বলছে? পরের কোশ্চেনে বলছে যে ফার্মটি উচ্চ মুনাফায় তার উৎপাদন কাজ চালিয়ে যাবে না বন্ধ করে দেবে। এখন দেখো তো, কম্পেয়ার করি। দাম কত ফার্মার? দাম হলো ওপি। আচ্ছা, এবিসি কত? এবিসি কত? তাহলে এবিসি রেখাটা কোথায় আছে? এবিসি রেখাটা ই বিন্দুতে। তাহলে ই বিন্দু অনুযায়ী এবিসি ও কত? পি। তাহলে এবিসি হলো পি। পি বলতে কি? ওপি। এই যে পি। তাহলে এই ক্ষেত্রে কি হলো? ওপি দাম, ওপি কি? এবিসি। পি আর এবিসি কি? পরস্পর সমান। তাহলে পি আর এবিসি যদি পরস্পর সমান হয় তাহলে ফার্মটি কি করবে? উৎপাদন কাজ বন্ধ করে দিতে পারবে। কেন? সে উৎপাদনের মাধ্যমে যে দামটা পাবে, কার সমান দাম পাবে? শুধু পরিবর্তনশীল খরচটা সমান দাম পাবে, অর্থাৎ পরিবর্তনশীল খরচটা তুলে আনতে পারবে। স্থির খরচটা সম্পূর্ণ তার ক্ষতি হবে। তো যখন স্থির খরচের সমান ক্ষতি হবে তখন সে উৎপাদন বন্ধ করে দেওয়ার স্বাধীনতা অর্জন করবে। অর্থাৎ চাইলে উৎপাদন চালাতেও পারে, উৎপাদন বন্ধ করে দিতেও পারে। উৎপাদন চালালেও যত খরচ, বন্ধ করে দিলেও তত খরচ। আর এটাকে বলা হচ্ছে শাটডাউন পয়েন্ট। তার মানে ফার্মটি যে উৎপাদন করতেছে, এক্ষেত্রে উৎপাদনের মাধ্যমে তার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা স্থির খরচের সমান ক্ষতি হচ্ছে। শুধু উৎপাদনের মাধ্যমে সে তার পরিবর্তনশীল ব্যয়টা তুলে আনতে পারতেছে। তাই এক্ষেত্রে কি হবে? সে উৎপাদন কাজ বন্ধ করে দেবে। কারণ উৎপাদন চালালেও তার যত খরচ হবে, উৎপাদন বা ক্ষতি হবে, উৎপাদন বন্ধ করে দিলেও তার তত ক্ষতি হবে। কেন? পি আর এবিসি সমান। এক্ষেত্রে যেহেতু সংখ্যা দেওয়া নাই, তাই তোমাকে আর মোটটা বের করে দেখানোর কোনো দরকার নাই। তুমি শুধু যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করবা। কি যুক্তি? যে উৎপাদনকারী বর্তমান ক্ষতি হলো পিইএফসি পরিমাণ, আর এই ক্ষেত্রে উৎপাদনকারী দেখা যায় পিওপি এবিসি ও ওপি, অর্থাৎ দাম আর পরিবর্তনশীল খরচ তার সমান। তো উৎপাদনকারী উৎপাদনের মাধ্যমে শুধুমাত্র পরিবর্তনশীল খরচ তুলে আনতে পারে, স্থির খরচের সমান সে ক্ষতি স্বীকার করে। তাই যেহেতু পি আর এবিসি সমান, অর্থাৎ উৎপাদন করলেও তার যত ক্ষতি, উৎপাদন বন্ধ করে দিলেও তার তত ক্ষতি হবে। তাই এক্ষেত্রে সে উৎপাদন চালিয়েও যেতে পারে, উৎপাদন বন্ধও করে দিতে পারে। পি আর এবিসি সমান হওয়ার কারণে সে শুধুমাত্র পরিবর্তনশীল খরচ তুলে আনতে পারে, স্থির খরচের সমান সে ক্ষতি স্বীকার করে। তাহলে এক্ষেত্রে উৎপাদন চালিয়ে যাওয়াও তার যা ক্ষতি, উৎপাদন বন্ধ করে দিলেও তাই ক্ষতি। তাই সে উৎপাদন কাজ বন্ধ করে দেবে। কেন বন্ধ করে দেবে? কারণ একটাই, যে পি আর এবিসি তার পরস্পর সমান। পি আর এবিসি পরস্পর সমান হলেই উৎপাদনকারী তার উৎপাদন কাজ বন্ধ করে দেবে। এরপরে বলছে 11 নম্বর। 11 নম্বর কি? সেম কোশ্চেন, এখানে শুধু সংখ্যা দিয়ে ব্যাখ্যা করছে। তাহলে এই ক্ষেত্রেও কি দেখা যায়? ভারসাম্য বিন্দুতেই কিন্তু এবিসি রেখাটা আছে। তোমরা একটু তাকাও 11 নম্বর। 11 নম্বর কি? ভারসাম্য বিন্দুতেই এবিসি রেখা আছে। এখানে এবার সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা আছে। এই যে এরকম, এটা হলো এসি, এটা হলো এমসি, এখানে আছে এবিসি। তো একই রকম। তো এখানে দাম দেওয়া আছে 17 টাকা, আর তোমার গড় ব্যয় হলো 20 টাকা, উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 7 একক। তাহলে এখানে এই যে এটা এবিসি রেখা আর এটা হলো এসি রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই বিন্দুতে ভারসাম্য, তাহলে এটা হলো ভারসাম্য দাম, এই বিন্দুতে এবিসি রেখা, এটা হলো এবিসি পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সংখ্যা দেওয়া আছে, তাহলে তুমি এই ক্ষেত্রে এএফসি বের করবা, বের করে টিএফসি বের করবা আর ক্ষতির সাথে কম্পেয়ার করবা।
তাহলে এক্ষেত্রে কত ক্ষতি হবে? 3 সাথে 21 টাকা ক্ষতি হবে। যেহেতু পয়সা দেওয়া আছে, পয়সাগুলো সহ যোগ করলে 21 টাকা সামথিং হবে, এত ক্ষতি হবে। আর এসি কত? 17 টাকা। আর এবিসি কত? সরি, এসি হলো 20 টাকা আর এবিসি কত? 17 টাকা। তাহলে আবার বলি, এসি হলো 20 আর এবিসি হলো 17। তাহলে এএফসি কত? এই দুইটা বিয়োগ করলে পাবো কত? 3। তাহলে টিএফসি কত? এএফসি গুণন কিউ। এএফসি কত? 3 আর কিউ কত? 7। তাহলে এটাও কত? 21 সামথিং। তাহলে দেখো, এটা তার ক্ষতি আর টিএফসিও এটা। তাহলে উৎপাদনকারী কি করতেছে? উৎপাদনের মাধ্যমে শুধু পরিবর্তনশীলটাই আয় করতেছে। টিএফসি সমান ক্ষতি হচ্ছে, তার ক্ষতির পরিমাণও 21 টাকা, তার স্থির খরচ, মোট স্থির খরচ 21 টাকা। তাহলে কি হচ্ছে? উৎপাদন করে তার ক্ষতিটা কার সমান? স্থির খরচের সমান। তো যদি উৎপাদন করে ক্ষতিটা স্থির খরচের সমানই হয়, তাহলে সে কি করবে? উৎপাদন কাজ বন্ধ করে দেবে। কেন? উৎপাদন বন্ধ করে দিলেও তার ক্ষতি হবে 21 টাকা, এখনো তার ক্ষতি হচ্ছে 21 টাকা, তাহলে সে উৎপাদন কাজ বন্ধ করে দেবে। এবার আমরা 12 নম্বর কোশ্চেনে যাই। এসি এবং এমসি এর ভিত্তিতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। 12 নম্বর কোশ্চেনে নরমালি আমরা যে মুনাফা নির্ণয় করি সেটাই হবে এখানে মুনাফা। তো এখানে এসি রেখা দুইটা দেওয়া আছে। তাহলে প্রথমত কি? চিত্রে উদ্দীপকে এসি এবং এমসি, এসি আর এমসি, তার মানে গড় ব্যয় রেখা হবে শুধু এসি, এসি ওয়ানটা নয়। তো এসি আর এমসি এর ভিত্তিতে কি? প্রথমত ভারসাম্য, আর এসি রেখা আছে কি ভারসাম্য বিন্দুর নিচে, তাহলে এই ক্ষেত্রে মুনাফা হবে অস্বাভাবিক। ঘনন কোশ্চেনের জন্য হলো তোমার এসি ওয়ান রেখাটা। তো এসি রেখাটা যখন এসি ওয়ান হবে অর্থাৎ এস বিন্দুতে যাচ্ছে, তাহলে ভারসাম্য বিন্দুর উপরে চলে গেল। তো ভারসাম্য বিন্দুর উপরে চলে গেলে তখন তার কি হবে? ক্ষতি হবে। বোঝা গেছে? পরে দেখাতে হবে। আচ্ছা, পরে দেখাই। এটা হলো এমসি, কয়েক সেকেন্ডের মধ্যে করে শেষ করছি। দাও, এটা হলো এসি ওয়ান আর এটা হলো এসি। সংক্ষেপে করে দিচ্ছি দেখো। তাহলে এখানে পরিমাণ দেওয়া আছে 20। তাহলে এসি কত? এসির জায়গায় সংখ্যা দেওয়া আছে 11, এটা হলো এম বিন্দু, আর এটা দেওয়া আছে ই বিন্দু, আর এটা হলো এস বিন্দু। তাহলে ভারসাম্য দামের জায়গায় সংখ্যা দেওয়া আছে 14, আর এস বিন্দু বরাবর সংখ্যা কত আছে? 18। তাহলে দেখো এখানে দাম কত? এটা যেহেতু ভারসাম্য বিন্দু, তাহলে ভারসাম্য দাম 14 টাকা, আর পরিমাণ কত? 20। তাহলে দাম আর পরিমাণ গুণ করলে কি পাবো? মোট আয় 280। গড় ব্যয় কত? 18, আর পরিমাণ কত? 20। তাহলে 18 গুণে 36, 360। এটা হলো ব্যয় আর এটা হলো আয়। তাহলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 80 টাকা ক্ষতি হচ্ছে। 80 টাকা ফান্ডে ক্ষতি হচ্ছে। যখন এসি ওয়ান লেখা আমরা এটা ক্ষেত্রে করলাম, আচ্ছা, এক্ষেত্রে ক্ষতি হচ্ছে। আর যখন এসি লেখা হবে তখন এসির পরিমাণ কত? তখন এসির পরিমাণ 11। তখন মোট ব্যয় কত হবে? টিসি কত হবে? এসি গুণন কিউ, মানে 11 গুণন 20 কত? 220 টাকা। তাহলে মোট আয় হলো 280 টাকা আর মোট ব্যয় হলো 220 টাকা। তাহলে এই ক্ষেত্রে 60 টাকা লাভ হবে। তার মানে যখন এটা এসি রেখা তখন 60 টাকা লাভ হবে, আর যখন এসি রেখা এটা হবে তখন 80 টাকা ক্ষতি হবে। এখন এখানে কোন প্রশ্নে কোনটা চাইছে? এখানে গ নম্বরে বলছে এসি এমসি ভিত্তিতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। তার মানে এসি আর এমসি ভিত্তিতে, তাহলে এমসি রেখা তো একটাই, এসি ভিত্তিতে মুনাফা নির্ণয় করো। তার মানে প্রথমত তার লাভ হবে 60 টাকা। এরপরে ঘন চিত্র আঁকবো, চিত্র এঁকে এই এসি এইটা রেখা নিয়ে এইটা আমরা বর্ণনা করবো। এক্ষেত্রে তার ক্ষতি হবে 80 টাকা। এইটুকু শুধু ব্যাখ্যা করতে হবে। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে ফার্মটি কি স্বাভাবিক মুনাফা অর্জন করবে? উদ্দীপকে ভারসাম্য বিন্দু এফ না হয়ে ই বিন্দুতে গেল কেন? এটা কিন্তু বুঝাই দিচ্ছি এর আগেও যে ভারসাম্য বিন্দু এফ বিন্দু না হয়ে ভারসাম্যটা ই বিন্দুতে গেল কেন? তো ভারসাম্য ই বিন্দুতে যাওয়ার কারণ কি? এটা হলো এফ বিন্দু, এটা হলো ই বিন্দু দিলাম। তো এখানে একটা উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, তাই তো? এই আচ্ছা, এটা হলো এ আর সমান সমান এম আর। এখন ব্যাখ্যা করব কিভাবে? আর এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে পি নট।
তাহলে চিত্রে ভারসাম্য বিন্দু হলো এটা, ভারসাম্য পরিমাণ হলো পি নট আর ভারসাম্য দাম হলো পি নট। তাহলে ভারসাম্য দাম ও পি নট, ভারসাম্য পরিমাণ ও পি নট, তাহলে মোটায় কত হবে ও পি নট ই কিউ নট। এটাই গড় রেখা, তাহলে গড় ব্যয় কত ও পি নট, তাহলে মোট ব্যয় কত হবে ও পি নট ই কিউ নট। তাহলে আয় ব্যয় সমান, তাহলে মুনাফা হলো শূন্য, তার মানে মুনাফা কি স্বাভাবিক। তাহলে লিখলাম না, মুনাফা হলো স্বাভাবিক। এরপর বলছে ভারসাম্য বিন্দু এফ বিন্দু না হলে ভারসাম্য বিন্দু ই কেন। দেখো ভারসাম্যের শর্ত দুইটা, একটা কি যে এমসি আর এমআর সমান হতে হবে, দুটো ভারসাম্য। তাহলে এফ বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত পালিত হয়, এমসি আর এমআর পরস্পর সমান হয়। আর দ্বিতীয় শর্তটা কি, এমসি এর ঢাল এমআর এর ঢালের চেয়ে বেশি হতে হয়। এই ক্ষেত্রে এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এমআর রেখা ঢাল শূন্য, কিন্তু এমসি রেখাটা এই ক্ষেত্রে নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামে যদি কোনো রেখা, তাহলে তার ঢাল কি হয় নেগেটিভ সংখ্যা হয়। তাহলে ধরো নেগেটিভ এক্স, তাহলে এই মাইনাস এক্স আর জিরো এই দুটোর মধ্যে কোনটা বড়, তাহলে অবশ্যই জিরো বড়। কেন, নেগেটিভ সংখ্যা জিরোর চেয়ে ছোট হয়। তাহলে ঢাল কিন্তু এটার বেশি হওয়ার কথা, কিন্তু ঢাল এটারই বেশি হচ্ছে, কেন মাইনাসের চেয়ে জিরো বড়, অর্থাৎ উল্টাটা হচ্ছে। এই কারণে এই এফ বিন্দু ভারসাম্য বিন্দু নয়। এক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হয়, কিন্তু পর্যাপ্ত শর্ত পালিত হয় না। ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখা ছেদ করছে, তাহলে প্রথম শর্ত পালিত হয়। ই বিন্দুতে এমআর রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে এমআর এর ঢাল কি শূন্য। আর এমসি রেখাটা ই বিন্দুতে কি করতেছে, এমসি রেখাটা ই বিন্দুতে এমসি রেখাটা হলো ঊর্ধ্বগামী, আর ঊর্ধ্বগামী রেখার ঢাল কি হয় পজিটিভ হয়। তাহলে ঊর্ধ্বগামী রেখার ঢাল পজিটিভ সংখ্যা, তাহলে জিরোর চেয়ে পজিটিভ যে কোনো সংখ্যা কি অবশ্যই বড়। তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত দুটোই পালিত হয়। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব যে এখানে পর্যাপ্ত শর্তটা পালিত হয়। পর্যাপ্ত শর্তটা কি, যে এমসি ঢাল এমআর এর ঢালের চেয়ে বেশি হতে হবে। তো সেখানে কি দেখা যায়, এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এমআর এর ঢাল 0, কিন্তু এমসি রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরের দিকে যাচ্ছে, তার মানে এমসি রেখার ঢালটা সেখানে ধনাত্মক, অর্থাৎ এমআর রেখার ঢালের চেয়ে এমসি রেখার ঢালটা বেশি। তাই এখানে দ্বিতীয় শর্তটি পালিত হয়। তাই ভারসাম্য এক বিন্দুতে না হয় ই বিন্দুতে হয়। এখন আরেকটু ব্যাখ্যা করতে পারো যে এক বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি কিউ। উৎপাদনকারী যখন কিউ পর্যন্ত উৎপাদন করতেছে, তখন তার কিন্তু এমসি কমতেছে, মানে কি ব্যয় কমতেছে। একজন উৎপাদনকারী যত উৎপাদন বাড়ায়, তার ব্যয় যদি কমে, তাহলে কখনো সে উৎপাদন থামাবে না, সে কি তার উৎপাদনকে বৃদ্ধি করবে। তো এই ক্ষেত্রে তার ব্যয়টা কি হ্রাস পেতে থাকে, তাই সে উৎপাদন বৃদ্ধি করে এফ থেকে ই বিন্দুতে আসে। ই বিন্দুর পরে যদি সে উৎপাদন করে, তখন তার এমসিটা অনেক বেশি বেড়ে যায়, তখন তার ক্ষতি হওয়ার আশঙ্কা হয়। তাই সে এই এফ বিন্দুতে কিউ নট পরিমাণ উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে। এফ বিন্দুতে তিনটা কারণ তাহলে আমরা বুঝলাম, একটা হলো ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, একটা হলো পর্যাপ্ত শর্ত, আরেকটা হলো উৎপাদনের পরিমাণ। এক বিন্দুতে উৎপাদনের মাধ্যমে গড় ব্যয় কমতেছিল, প্রান্তিক ব্যয় কমতেছিল, এই জন্য উৎপাদনকারী উৎপাদন বাড়িয়ে এই ই বিন্দু পর্যন্ত অর্থাৎ কিউ নট পর্যন্ত আসে। আর কিউ নট বিন্দুতে আসার পরে তার গড় ব্যয়টা সর্বনিম্ন হয়, আর সেখানে এমসি সমান সমান এমআর হয়, এবং এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হয়। এবার প্রশ্ন হলো 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন আশা করি তোমরা পাবে। আর 14 নম্বর প্রশ্ন আমরা উৎপাদনের ক্ষেত্রে ওই অধ্যায়ে পড়ছিলাম। তো এটা আসলে দুটো অধ্যায়ের সাথে সম্পর্কিত। এখানে দেওয়া আছে কি যে বিক্রয়ের পরিমাণ 1 2 3 4 আর দাম হলো 15 14 13 12 1। বলছে সূচি থেকে টিআর রেখা অঙ্কন করো। তাহলে টিআর কিভাবে পাবো, দাম আর পরিমাণ গুণ করলে আমরা মোটাই পাবো, তাহলে মোটাই নির্ণয় করব, রেখা আঁকবো। এরপর বলছে এ আর এম আর সম্পর্ক ব্যাখ্যা করো। এ আর রেখা কি একচেটিয়া বাজারের এম আর রেখা নির্দেশ করে, একচেটিয়া বাজারের এ আর রেখাকে নির্দেশ করে। তাহলে আমরা একচেটিয়া বাজারের এ আর রেখা কি জানি, যে একচেটিয়া বাজারের এ আর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হবে। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ হবে কি, 14 নম্বর কোশ্চেনে পি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে, 1 2 3 4 5। পি দেওয়া আছে কত, 15 14 13 12 11। তাহলে এখান থেকে আমরা কি বের করব, টিআর কত হবে, টিআর কি গুণ করব, 15 28 39 48 5 11 55। এইখান থেকে যদি টিআর রেখা আঁকি, তাহলে টিআর রেখাটা কি রকম হবে, এই যে এরকম হবে। এবার এরপরে বলছে কি যে এ আর রেখা কি একচেটিয়া বাজারের রেখা নির্দেশ করে। এখান থেকে আমরা কি এ আর বের করব। এই আর কিভাবে পাবো, টিআর কে কিউ দ্বারা ভাগ করে করে পাবো। টিআর কে কিউ দিয়ে ভাগ করলে কত হবে, 15, এটা কত হবে 14, এটা হবে 13, এটা হবে 12, এটা হবে 11। তাহলে এদিকে যদি আঁকি, তাহলে প্রথমে 13 12 14 13 12 13 10 কমতেছে। তাহলে এ আর রেখাটা বাম থেকে ডানে কি নিম্নগামী হয়, আর এ আর রেখা যদি বাম থেকে ডানে নিম্নগামী হয়, তাহলে সেটা কখন ঘটে,
একচেটিয়া বাজারের ক্ষেত্রে, কারণ একচেটিয়া কারবারি যদি বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে চায় তাহলে তাকে দাম ক্রমান্বয়ে কমাতে হয়, আর দাম যদি ক্রমান্বয়ে হ্রাস পায় তাহলে তার এআর ক্রমান্বয়ে হ্রাস পায়, এমআর ক্রমান্বয়ে হ্রাস পায়, তাই এআর এমআর রেখা দুটোই বাম থেকে ডানে নিম্নগামী হয়। 15 নম্বর কোশ্চেন দেওয়া আছে, এ দ্রব্যের দাম দেওয়া আছে, বি দ্রব্যের দাম দেওয়া আছে। তো 15 নম্বর কোশ্চেনে আমরা কি দেখেই বলতে পারতেছি যে এ দ্রব্যের দাম স্থির, এ দ্রব্যের দাম যেহেতু স্থির তাহলে এটা পুনঃপ্রতিযোগিতামূলক বাজার, আর বি দ্রব্যের দাম যেহেতু ক্রমান্বয়ে কমছে তাহলে এটা হলো একচেটিয়া বাজার। তো বলছে এ বাজারের এআর রেখা অঙ্কন করো, তাহলে এ বাজারের এআর নির্ণয় করব, ফার্স্ট টাইম টিআর বের করব, তারপরে এআর বের করব সেম ভাবে, ওই ক্ষেত্রে দামটা স্থির থাকবে, তারপরে এআর রেখা নির্ণয় করব, এআর কার সমান হবে, দামের সমান, তাহলে 10 টাকা দিয়ে ভূমি অঙ্কের সমান হবে। এ ও বি বাজারের এআর রেখার মধ্যে পার্থক্য আছে কি, তাহলে এ বাজারের জন্য এআর রেখা আঁকবো, বি বাজারের জন্য এআর রেখা আঁকবো তালিকা করে, তাহলে এ বাজারের এআর রেখাটা ভূমি অঙ্কের সমান্তরাল হবে আর বি বাজারের এআর রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে, তাহলে অবশ্যই পার্থক্য আছে। তাহলে এ বাজারটা কোন ধরনের বাজার, ভূমি অঙ্কের সমান্তরাল হলে পুনঃপ্রতিযোগিতামূলক বাজার, আর বি বাজারটা হবে একচেটিয়া বাজার অর্থাৎ বাম থেকে ডানে নিম্নগামী হবে। তাহলে এ বাজার আর বি বাজার একটা হলো পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের এআর রেখা আর একটা হলো একচেটিয়া বাজারের এআর রেখা, তাহলে অবশ্যই এই পার্থক্য কি, একটা হলো পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখা আর সেটা হলো একচেটিয়া বাজারের চাহিদা রেখা। এবার 16 নম্বর কোশ্চেন বলছে কি যে ফার্মে মুনাফার পরিমাণ নির্ণয় করো, তো এটা হলো একচেটিয়া বাজারের ক্ষেত্রে, এটা তো সহজ। তো একচেটিয়া বাজারের ক্ষেত্রে একটু দেখাই দিই, এটা হলো এমসি, এটা হলো ই বিন্দু দেওয়া আছে এখানে, এটা হলো এফ বিন্দু দেওয়া, আর এটা হলো তোমার কে বিন্দু দেওয়া, এখানে তিনটা বরাবর তিন রকম সংখ্যা মান দেওয়া আছে, কত, এটা বরাবর 20, যদি এখানে দাগ টানা হয় এটা হলো 30 আর এটা হলো 40, আর এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 50। তাহলে দেখো এখানে ভারসাম্য বিন্দু কোনটা, ভারসাম্য বিন্দু কিন্তু এটা, তাহলে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম কি হবে, এটা এটা ভারসাম্য দাম হবে না, কেন হবে না, দাম রেখা হবে এই যে এটা, এআর রেখাকে দাম রেখা বলা হয় আর এটা তো এমআর রেখা, তাহলে এই যে ভারসাম্য বিন্দু যেহেতু এটা, ভারসাম্য বিন্দু থেকে উপরের দিকে গেলে এআর রেখাকে যেখানে স্পর্শ করবে সেই অনুযায়ী দাম পাবো, তাহলে দাম হবে 40 টাকা, এই যে দাম হলো 40 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত, ভারসাম্য পরিমাণ 50। আচ্ছা তাহলে এসি কত, এসি রেখাটা কোন বিন্দুতে, এফ বিন্দুতে, এই যে এসি পরিমাণ হলো 30, এসি পরিমাণ হলো 30, তাহলে কি পাবো, মোটা মোট ব্যয় বের করবো, তাহলে এখানে মুনাফা কি হবে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গড় ব্যয় 30 টাকা, দাম 40 টাকা, তাহলে মুনাফা হবে অস্বাভাবিক কত, তাহলে মোটায় কত হবে, মোটায় হবে 2000 আর মোট ব্যয় কত 1200, এটা গুণ করবো, তাহলে মুনাফা হবে 800 টাকা, এটা হলো অস্বাভাবিক মুনাফা। এখন প্রশ্ন কি বলছে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে যে গড় রেখা কে বিন্দুতে স্থানান্তরিত হলে, অর্থাৎ গড় রেখা কোথায়, গড় রেখা এখানে থাকবে না, গড় রেখা কে বিন্দুতে স্থানান্তরিত হবে, তাহলে কে বিন্দুতে যদি যায় তাহলে ভারসাম্য দাম ঠিক থাকলো, ভারসাম্য পরিমাণ ঠিক থাকলো, কিন্তু এসিটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ গড় রেখা এখন কোন বিন্দুতে, কে বিন্দুতে, তাহলে কে বিন্দু অনুযায়ী গড়ের পরিমাণ কত, গড়ের পরিমাণ 40, তাহলে মোট আয় কত, পি ইনটু কিউ কত, 40 50 2000, আর মোট ব্যয় কত, এসি ইনটু কিউ 50 আর 40 গুণ করব কত হবে, 50 আর 40 গুণ করব কত হবে, এটা 2000, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি হবে, শূন্য, তাহলে মুনাফা হবে স্বাভাবিক, তাই গেল এই। তো এরপরে কি দেওয়া আছে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে সংখ্যা ছাড়াই দেওয়া আছে, তো সংখ্যা ছাড়া আমরা আগের মতো করে একটা দেখাই দিই, সংখ্যা ছাড়া কিভাবে ব্যাখ্যা করব, এগুলো হলো জাস্ট প্র্যাকটিসের বিষয়, আর এগুলো সব দেখে দেখে আমরা অ্যানসার করি, ইকোনমিক্সের সকল প্রশ্নের উত্তর উদ্দীপকের মধ্যেই আছে, অন্যান্যগুলো তো বাইরে থেকে দেখে লিখতে হয়, ধরো তুমি যদি পরিণীতি পড়ো, তুমি যদি ইসলামের ইতিহাস পড়ো, যুক্তিবিদ্যা পড়ো, এগুলো তো পড়ে পড়ে লিখতে হয়, ইকোনমিক্সের সকল প্রশ্নের উত্তর কিন্তু উদ্দীপকেই আছে, অর্ধেকের 80% নকল, শুধু মনে রাখতে হয় যে কিভাবে নির্ণয় করতে হয়, এটা বের করা শিখতে হয় শুধু, এটা পুরো হুবহু নকল, উদ্দীপক মানে এখানে সবকিছু দেওয়া আছে, তোমাকে চিত্রটা দিয়ে দেওয়া আছে,
ইকোনমিক্স এর মূল বিষয় হলো কিন্তু চিত্র আঁকাটা। চিত্র আঁকতে যে পারবে সে সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর আগে কিন্তু প্রশ্ন হতো নিজেকেই চিত্র আঁকতে হতো, এই চিত্র সহ মনে রাখতে হতো। আর এখন তোমার চিত্র দেওয়া আছে উদ্দীপকে, তো চিত্র দেওয়া আছে মানে কি তোমার খাতায় লিখে দেওয়া আছে, চিত্র দেওয়া মানে তোমার খাতায় লিখে দেওয়া আছে। তুমি যদি এখন যদি হিসাব প্রকাশ করতেছ তাহলে 80% তোমার হিসাব করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ই এফ কে এরকম দেওয়া আছে, দেওয়া নাই। আচ্ছা, যা দেওয়া আছে তার প্রেক্ষিতে করতে হবে উদ্দীপকে। আমি ধরে নিলাম এটা কিউ, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম, আচ্ছা অন্য কিছু দিই, হ্যাঁ এটা নাম দিলাম পি নট, এটা নাম দিলাম পি নট, পি ওয়ান, পি টু, এরকম নাম দিলাম। এখানে কি বের করতে বলছে? প্রদর্শিত ফার্মের মুনাফা পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা দেখবো প্রথম ভারসাম্য বিন্দু কোনটা? ভারসাম্য বিন্দু ই। তাহলে ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম কি এটা? না, ভারসাম্য দাম দিলে এটা হবে না। ভারসাম্য দাম কি করতে হবে? ভারসাম্য বিন্দু থেকে উপরের দিকে এ আর রেখাকে যাইতে হবে, কারণ এটা হবে দাম রেখা। এ আর রেখাকে কে বিন্দুতে স্পর্শ করে, তাহলে ভারসাম্য দাম হবে পি নট। তাহলে ভারসাম্য দাম পি নট না বলে কি বলবো আমরা? পুরোটাই ও পি নট, এটা হলো ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য পরিমাণ কত? এই যে ও কিউ, বাইরে কি নট দিলাম, ও কিউ নট, তাহলে ভারসাম্য পরিমাণ হলো ও কিউ নট। এখন দেখো এসি রেখা কোথায় আছে? এসি রেখাটা এই যে এসি রেখা হলো এক বিন্দুতে, তার মানে এসি পরিমাণ কত? P1। P1 না বলে কি বলবো? ও P1, এটা হলো এসি। তাহলে মোট আয় কত হবে? এই যে দাম আর পরিমাণ গুণ করবো, তাহলে ও পি নট গুণন ও কিউ নট, তাহলে ও পি নট এই যে এত দূর এখান থেকে, আর ও পি নট এদিকে এত দূর, তাহলে কি হবে? পুরো এলাকাটা হবে। তাহলে কি লিখবো? ও পি নট কে কিউ নট। টিসি কি লিখবো? গড় বেগ, গড় বেগ কত? ও পি ওয়ান, তাহলে এই যে এখান থেকে এত দূর পর্যন্ত, আর এইদিকে পি নট, তাহলে ও পি ওয়ান এফ কিউ নট, এটা ও পি ওয়ান এফ কিউ নট। তাহলে দেখি আমরা আয়ের এলাকা হলো বেশি আর এটুকু হলো ব্যয়ের এলাকা, তাহলে আয়ের এলাকা কোনটুকু বেশি? এটুকু বেশি, তাহলে আয় কতটুকু বেশি? সেটুকু কি মুনাফা। তাহলে অতএব মুনাফা কি হবে? টিআর মাইনাস টিসি। টিআর কত? ও পি নট কে কিউ নট, টিসি কত? ও পি ওয়ান এফ কিউ নট। বিয়োগ করে কতটুকু হয়? এই এলাকাটুকু। তাহলে কিভাবে বলবো? যে কোনো দিক দিয়ে বলতে পারি, পি নট পি ওয়ান ই কে, তাহলে পি নট পি ওয়ান ই কে, অথবা তুমি বলতে পারো পি ওয়ান পি নট কে ই, যে কোনোটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা পি নট কে ই পি ওয়ান, যে কোনো ভাবে বলতে পারো। এটা হলো অস্বাভাবিক মুনাফা। এখন তোমার কি বলতে পারে? এসি রেখা যদি কে বিন্দুতে যায়, তাহলে কে বিন্দুতে গেলে মুনাফা হবে স্বাভাবিক। এখানে যদি আরো একটা বিন্দু দেওয়া থাকে যে, তাহলে এসি রেখা যদি যে বিন্দুতে যায় তাহলে মুনাফা হবে ক্ষতি, কেন দাম যে বিন্দুতে তার চেয়ে এসি রেখা উপরে চলে গেছে, তখন ক্ষতি স্বীকার করবে, ফান ক্ষতি সম্মুখীন হবে। 18 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে উৎপাদন বন্ধের বিন্দু ব্যাখ্যা করো। তাহলে ফার্মটি যে ই বিন্দুতে উৎপাদন করতেছে এটাই কিন্তু উৎপাদন বন্ধের বিন্দু। আচ্ছা, 18 নম্বর প্রশ্নের আগে তোমাদেরকে একটু আমি 19 নম্বর প্রশ্নের অ্যান্সার বলে দিই। চিত্রের উদ্দীপকে, তাহলে এটা তোমরা নির্ণয় করতে পারবা। এবিসি রেখা দেওয়া আছে, ফার্মটি উৎপাদন কাজ বন্ধ করে দেবে কিনা ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে ভারসাম্য দাম বেশি আছে, এবিসি কম আছে, তাহলে সে ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। তো এখানে আসলে ফার্মটির ক্ষতি হচ্ছে না, এখানে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জিত হচ্ছে। 19 নম্বর কোশ্চেনে এসি রেখা ভারসাম্য বিন্দু নিচে আছে, তার মানে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে। তো অস্বাভাবিক মুনাফা যখন অর্জন করবে তখন এবিসি যাই থাকুক না কেন, তখন তোমাকে কোনো কিছু ব্যাখ্যা করতে হবে না। তার মানে ফার্মটি উৎপাদন কাজ বন্ধ করে দেবে না, যেহেতু সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে। তাহলে মুনাফা অর্জন করলে কেউ উৎপাদন কাজ বন্ধ করে দেয়? কখনো বন্ধ করবে না, তার মানে ফার্মটি উৎপাদন কাজ চালিয়ে যাবে। তো বলছে কখন বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে তখন যদি ফার্মটির ক্ষতি স্বীকার করে, অর্থাৎ দাম কমে যদি এবিসির সমান হয়ে যায়। এখন দাম কত টাকা পাচ্ছে? দাম যা পাচ্ছে এবিসি যদি কমে তার চেয়ে মানে এবিসি না, দাম কমে যদি এবিসির সমান হয়ে যায় তখন ফার্মটি তার উৎপাদন কাজ বন্ধ করে দেবে। 20 নম্বর প্রশ্ন বলছে যে এ ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো আর উভয় ফার্মের মুনাফার তুলনা করো। তাহলে এ ফার্মের মুনাফা হলো অস্বাভাবিক আর বি ফার্মের মুনাফা হলো ক্ষতি।
একটা অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, দুটোই একচেটিয়া বাজারের ক্ষেত্রে। তাই ব্যাখ্যা করবো। 21 নং এই ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন ফার্মটির গড় ব্যয় 10 টাকা হ্রাস পেলে, 21 নং কোশ্চেন, ফার্মটির গড় ব্যয় 10 টাকা হ্রাস পেলে, এখন গড় ব্যয় কত আছে? 40। 21 নং কোশ্চেনে ফার্মের গড় ব্যয় রেখাটা কোথায়? এটা হলো এমসি রেখা, ফার্মের গড় ব্যয় রেখাটা এখানে আছে, তাহলে দাম 40, গড় ব্যয় 40। বলছে গড় ব্যয় যদি 10 টাকা কমে, তাহলে 10 টাকা যদি কমে তাহলে 30 এ আসবে, তাহলে এসি রেখাটা এখানে আসবে, এটা হবে তখন এসি রেখা। তখন মুনাফা তখন কি হবে? অস্বাভাবিক। এখন ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, গড় ব্যয় যদি 10 টাকা কমে যায় তখন ফার্মটি কি করবে? তখন ফার্মটি হলো অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। তো 21 নম্বর দুইবার বলছে। পরের 21 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে যে ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে সহজ কোশ্চেন, দ্বিতীয় নম্বর 21টা জাস্ট এটুকু দেওয়া আছে। তাহলে এই যে এআর সমান সমান এমআর, এখানে তোমাকে কি ব্যাখ্যা করতে বলছে যে ভারসাম্য বিন্দু, তাহলে কেন এটা ভারসাম্য বিন্দু? তাহলে এখানে ভারসাম্যের দুটো শর্ত পালিত হয়, এই জন্য এটা ভারসাম্য বিন্দু, এটা ব্যাখ্যা করতে হবে, শর্ত দুটো ব্যাখ্যা করতে হবে। তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? 40 টাকা। ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য পরিমাণ কত? ভারসাম্য পরিমাণ হলো 100 একক। এটাই ব্যাখ্যা করতে হবে। তার মানে মূলত ই বিন্দু যে ভারসাম্য বিন্দু, কেন ভারসাম্য বিন্দু সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত দুটো যেখানে পালিত হয় সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা যেহেতু ভারসাম্য বিন্দু, তাহলে এই বিন্দু থেকে আমরা ভারসাম্য দাম পাই 40 টাকা আর ভারসাম্য পরিমাণ পাই 100 টাকা, এটুকু ব্যাখ্যা করতে হবে। এরপর বলছে উল্লেখিত ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে গড় ব্যয় রেখার অবস্থান পূর্বক এর কারণ এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে আমাকে এখানে এসি রেখা আঁকতে হবে, এখানে এসি রেখা এঁকে আমাকে মুনাফা পরিমাণ নির্ণয় করে কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে কারণ কি? তো স্বাভাবিক মুনাফা অর্জন করতেছে, তার কারণ গড় ব্যয় সর্বনিম্ন রেখার বিন্দুতে উৎপাদন নির্ধারিত হয়, এখানে ভারসাম্য নির্ধারিত হয়, ভারসাম্যের সকল শর্ত পালিত হয়, এবং এক্ষেত্রে কারণ হলো পি আর এসি পরস্পর সমান। তো দাম আর গড় ব্যয় যদি পরস্পর সমান হয় তাহলে মুনাফা শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জন করতে পারে। সর্বশেষ কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, যে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। ফার্মটির গড় ব্যয় রেখা স্থানান্তরিত হলে মুনাফার কি পরিবর্তন হবে? কারণ কোন বিন্দুতে স্থানান্তরিত হবে? এখন বর্তমানে দেওয়া আছে যে বিন্দুতে, তাহলে যে বিন্দুতে যেহেতু আছে তাহলে মুনাফা অস্বাভাবিক হবে। কেন? দাম হলো এক বিন্দুতে আর এসি রেখা আছে যে বিন্দুতে, মানে দামের নিচে আছে, এর রেখা নিচে আছে এসি রেখা। দাম কোন বিন্দুতে? দাম হবে এক বিন্দুতে আর এসি রেখা আছে যে বিন্দুতে, তাহলে মুনাফাটা কি হবে? একটু এঁকে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হলো এর রেখা আর এসি রেখাটা আছে এই যে এই বিন্দুতে, এরকম যে এসি রেখা এটা হলো যে বিন্দু এখানে আছে আর এই বিন্দুতে হবে দাম। তাহলে দাম কত? দাম দেওয়া আছে তোমার পি আর এসি হলো এস, এটা হলো এসি। তাহলে এই যে তোমার পি বিন্দুতে এস বিন্দুতে দাম আর ই হলো ভারসাম্য বিন্দু, এটা হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম হলো এখানে আর এসি রেখা এখানে। তার মানে দাম হলো ওপি আর এসি হলো ওএস, তাহলে কি হচ্ছে? মুনাফা অস্বাভাবিক হচ্ছে। এখন এসি রেখা স্থানান্তরিত, একবার কোথায় স্থানান্তরিত? একবার এক বিন্দু, মুনাফা স্বাভাবিক হবে, একবার তার চেয়ে উপরে, তাহলে মুনাফা তখন ক্ষতি হবে। এই স্থানান্তর করে ক্ষতির পরিমাণ ব্যাখ্যা করবো শুধু। এবার সর্বশেষ কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে দেই, তোমাদেরকে বুঝাই দিই, বোঝার চেষ্টা করো। বলা যায় না এটা কোন কোশ্চেন, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন, আসতেও পারে আবার নাও আসতে পারে, তবে জেনে রাখা ভালো, বলা যায় না যদি কখনো চলে আসে। এটা হলো এআর সমান সমান এমআর রেখা, এটা দেওয়া আছে, আর এটা হলো এমসি রেখা দেওয়া আছে। এটা দেওয়া আছে 7 একক, এটা দেওয়া আছে 17 রেখা, এবং এইখানে ফার্মের এবিসি রেখা দেওয়া আছে। এখন ব্যাখ্যা করতে বলছে কি যে উদ্দীপকের ফার্মটির উৎপাদন বন্ধের বিন্দু কোনটি ব্যাখ্যা করো। এখানে আরো কয়েকটা রেখা দেওয়া আছে। আচ্ছা, এটা কি রেখা দেওয়া আছে? এটা দেওয়া আছে MR1, তার মানে এটাই AR1, এটাই কিন্তু MR1, শুধু MR লেখা আছে,
তো শুধু এমআর থাকতে পারে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর আর এমআর রেখা সব সেম, একটাই রেখা। এখন এখানে পরিমাণ দেওয়া আছে, এটার দাম কত, এখানে দ্রব্যটার দাম বেড়ে 25 টাকা হচ্ছে, এখানে দ্রব্যের দাম বেড়ে কত 31 টাকা হচ্ছে। একটু মনোযোগ দাও। ইএফ এটা নাম দিলাম জি, আর এটা কত দেওয়া আছে 7, 9, আর এটা দেওয়া আছে হলো 10। এখন বলছে ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু ব্যাখ্যা করো। তাহলে চিত্রে ফার্মের ভারসাম্য বিন্দু কোনটা, প্রথম ভারসাম্য বিন্দু কোনটা? তাহলে প্রথম ভারসাম্য বিন্দু হলো এই যে ই এমসি রেখা এটা, আর এটা হলো প্রথম এমআর রেখা। তাহলে এটা হলো ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করবে। আচ্ছা, এটাও কিন্তু ভারসাম্য বিন্দু, এই এর বিন্দু ভারসাম্য বিন্দু। কেন? এখানেও এমসি রেখা এমআর রেখাকে সেট করে উপরের দিকে উঠছে, এখানে এমসি এমআর সমান, এটাও ভারসাম্য বিন্দু। তার মানে ই এফ জি উৎপাদনকারী তিনটাই ভারসাম্য বিন্দু। তোমাকে বলছে যে কোনটি উৎপাদন বন্ধের বিন্দু। তাহলে এটা যখন ভারসাম্য বিন্দু, তখন ভারসাম্য দাম কত? আমার এসি রেখার দরকার নাই এখানে। কেন এসি রেখার দরকার নাই? কারণ আমি এখানে মুনাফা নির্ণয় করতেছি না, শুধুমাত্র মুনাফা নির্ণয় করার জন্য এসি রেখার প্রয়োজন। মুনাফা যদি কোনো প্রয়োজন না হয় তাহলে এসি রেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার এটা ভারসাম্য বিন্দু প্রথম। এই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম 17 টাকা। ভারসাম্য পরিমাণ কত? ভারসাম্য পরিমাণ হলো 7 টাকা। তাহলে আমি এখানে উৎপাদন কাজ চালিয়ে যেতেই পারি। এখন এইখানে আমার এবিসি রেখাও দেওয়া আছে। তাহলে এই এবিসি রেখা অনুযায়ী আমার এবিসি কত? আমার দাম হলো 17 টাকা, আমার এবিসি হলো 17 টাকা। তাহলে দাম আর এবিসি যদি পরস্পর সমান হয় তাহলে উৎপাদনকারী কি করবে? উৎপাদন বন্ধ করে দেবে। কেন? দাম আর এবিসি সমান হলে উৎপাদনকারী শুধু তার পরিবর্তনশীল খরচ তুলে আনতে পারে, স্থির খরচের সমান ক্ষতি স্বীকার করে। তাই উৎপাদনকারী উৎপাদন বন্ধ করে দেবে। এই বিন্দুটা তার জন্য উৎপাদন বন্ধের বিন্দু। এখন এইটা উৎপাদন বন্ধের বিন্দু নয় যদি উৎপাদনকারী উৎপাদন বাড়িয়ে এই জায়গায় যায়, 9 একক দ্রব্য উৎপাদন করতেছে সে, আর এক বিন্দুতে ভারসাম্য, তাহলে তখন তার ভারসাম্য দাম 25 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 9 টাকা। এখানে ভারসাম্যের দুটো শক্তি পালিত হয়, এখানে সে উৎপাদন করতে পারে। তাহলে এবিসি রেখাটা কি ই বিন্দুতে অবস্থান করতেছে, তাহলে এবিসি কত? 17। তাহলে ভারসাম্য দাম হলো 25 টাকা আর এবিসি হলো 17। তাহলে সে এক বিন্দুতেও উৎপাদন করে যেতে পারবে। জি বিন্দুতে, জি বিন্দু ভারসাম্য বিন্দু, এই যে এমসি রেখা এটা এমআর রেখা পরস্পরকে ছেদ করতেছে, তাহলে এটা ভারসাম্য বিন্দু। এই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম কত? এই বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হলো 31 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 10। তো এবিসি রেখাটা কোথায় আছে? এবিসি রেখাটা তার এখনো ই বিন্দুতেই আছে। তাহলে তার এবিসি কত? এই ক্ষেত্রেও এবিসি 17। তাহলে কি দেখলাম আমরা? এখানেও দাম কিন্তু বেশি পাচ্ছে এবিসির চেয়ে, তাই এক বিন্দুতে সে উৎপাদন করবে, জি বিন্দুতে উৎপাদন করবে। কিন্তু ই বিন্দুতে যদি সে উৎপাদন করতে আসে তাহলে ই বিন্দুতে তার পি আর এবিসি সমান হয়, পি আর এবিসি সমান হলে সে উৎপাদন বন্ধ করে দেবে। তাহলে এই ই বিন্দু হলো তার জন্য উৎপাদন বন্ধের বিন্দু। এরপরে কোশ্চেন কি বলা আছে? এরপর কোশ্চেন হচ্ছে ফার্মটির যোগান রেখা অঙ্কন করো। তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে যে এখান থেকে যোগান রেখা আঁকতে বলছে। তো আমরা পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যটি কিন্তু পড়ছিলাম, যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য যখন পড়ছি তখন পড়ছিলাম যে এমসি রেখায় যোগান রেখা। কিভাবে দেখো তো, ফার্মটা কিন্তু ই বিন্দুতে উৎপাদন করতেছে। ই বিন্দুতে যখন সে উৎপাদন করতেছে তখন তার ভারসাম্য দাম কত? তখন ভারসাম্য দাম হলো 17 টাকা। তখন তার উৎপাদনের পরিমাণটাকে কি বলা হয়? যোগান বলা হয়। উৎপাদনের পরিমাণকে কি বলে? যোগান বলে। তখন তার উৎপাদনের পরিমাণ কিন্তু 7 একক। তো এই বিন্দুতে সে উৎপাদন করছে না। কেন করছে না? এটা তার 7 নম্বর পয়েন্ট। উৎপাদন বন্ধ করে দিবে সে, এই বিন্দুতে সে থাকবে না। তখন সে কি করবে? উৎপাদন বাড়ানোর চেষ্টা করবে। তো সে উৎপাদন বাড়িয়ে যখন এফ বিন্দুতে গেল, এফ বিন্দুতে ভারসাম্য অর্জন করলো। এফ বিন্দুতে ভারসাম্য দাম বেড়ে কত হলো? ভারসাম্য দাম বেড়ে 25 টাকা হলো। অর্থাৎ উৎপাদন বাড়ানোর কারণে সে দামও বেশি পাচ্ছে, সেই সাথে উৎপাদন বেড়ে তার কত হলো? 9 একক হলো। দেখো, একজন উৎপাদনকারী, আমরা যোগান বলতে কি বুঝি? দাম যত বাড়ে উৎপাদনকারী যোগান বাড়ায়, দাম যত বাড়ে উৎপাদনকারী যোগানও বাড়ায়। তাহলে দেখতে পাচ্ছি দাম আগে সে 17 টাকা পাইতো, এখন দাম 25 টাকা হয়েছে, সে উৎপাদন কি করছে? বাড়াইছে। সে এখন এক বিন্দুতে ভারসাম্য অর্জন করতেছে। এরপরে দ্রব্যটার দাম বেড়ে যখন 31 টাকা হলো, 25 টাকা থেকে 31 টাকা, তখন সে জি বিন্দুতে ভারসাম্য অর্জন করতেছে। জি বিন্দুতে ভারসাম্য অর্জন করে সে 10 একক দ্রব্য উৎপাদন করতেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি?
এই চিত্রটা থেকে দেখতে পাচ্ছি যে চিত্রটাতে দামের সাথে উৎপাদনকারী উৎপাদনের একটা ধনাত্মক সম্পর্ক দেখা যাচ্ছে। দাম যখন 17 টাকা তখন সে 7 একক দ্রব্য উৎপাদন করে, দাম বেড়ে 25 টাকা হলে তখন সে 9 একক উৎপাদন করে, দাম আরো বেড়ে 31 টাকা হলে তখন সে 10 একক দ্রব্য উৎপাদন করে। অর্থাৎ দামের সাথে উৎপাদনের বা যোগানের একটা সমমুখী সম্পর্ক দেখতে পাচ্ছি। এই পাশে যদি আমি দাম বসাই, তো আমি একবারে দিলাম 17, 25 আর 31, এখানে ভাঙা অংশ দিলাম, আর এটাকে দিলাম 7, 8, 9 আর 10, এটাকে ভেঙে দিলাম। কেন? এগুলো অসমান। তাহলে দাম যখন 17 টাকা তখন কত? 7 একক। দাম বেড়ে 25 টাকা হলে 9 একক, দাম বেড়ে 31 টাকা হলে 10 একক। এই যে এটাই হলো তার যোগান রেখা। তাহলে এই চিত্রটাকে আমরা এখানেই আঁকতে পারতাম সরাসরি। তোমরা যদি একটু খেয়াল করো, আমি একটু মুছে দিই এই অংশটুকু, পাশাপাশি আঁকার চেষ্টা করি, পাশাপাশি আঁকলে খুব ভালো হবে। তাহলে এই যে এটাই কি দাম, এখন আমি এটাকে P1 দাম ধরবো, P1 দাম 17 টাকা। এই ই এর জায়গায় আমি এখানে একটা বিন্দু নির্ধারণ করি, ই এর সাথে সম্পর্কিত E1। তাহলে 17 টাকা দামে এইদিকে পরিমাণ দেখাচ্ছি কত? 7। এরপরে দাম বেড়ে কত হলো? P2 সমান সমান কত হলো? 25 টাকা হলো। তাহলে 25 এর সাথে উৎপাদনের সম্পর্কিত একটা বিন্দু কত? 9। তাহলে এই যে F এর সাথে সম্পর্কিত F প্রাইম দিলাম। এরপরে এই দামটা কত? P3 কত? 31 টাকা। তাহলে দাম বেড়ে 31 টাকা হলো, তখন সে উৎপাদন করতেছে কত? 10। এটা কি জি প্রাইমের সাথে সম্পর্কিত? এটাই হলো যোগান রেখা। আমরা এভাবে আঁকতে পারি, দুইভাবে আঁকতে পারি। এই চিত্রটা বামে এঁকে এই চিত্রটা ডানের সাথে সম্পর্কিত, অর্থাৎ তোমাকে দাম এটাই এখানে দেখাই দিলাম, এটা দেখেন, এটা দেখেন, নিচে পরিমাণগুলো আবার দেখাই দিলাম। তাহলে ই এর সাথে সম্পর্কিত বিন্দু ই প্রাইম, এফ এর সাথে এফ প্রাইম আর জি এর সাথে জি প্রাইম। তাহলে এইভাবে তিনটা বিন্দু অঙ্কন করে তুমি মুনাফার পরিমাণ নির্ণয় করে দেখাতে পারো। এটাই হলো যোগান রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে শাটডাউন পয়েন্টের উপরের দিকে এমসি রেখাটাই ফার্মের যোগান রেখা নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? উৎপাদনকারী এখানে উৎপাদন বন্ধ করে দিচ্ছিল, কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে সে কি উৎপাদন বাড়িয়ে দিল। আবারও দ্রব্যের দাম বেড়ে গেলে উৎপাদন বেড়ে গেল। তাহলে দামের সাথে যোগানের একটা ধনাত্মক সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। তাই এমসি রেখা এই শাটডাউন পয়েন্টের উপরের এমসি রেখাটাই কি নির্দেশ করে? তার যোগান রেখা নির্দেশ করে, পূর্ণ প্রতিযোগিতা বাজারে যোগান রেখা নির্দেশ করে। তাহলে ব্যাখ্যা করবো কিভাবে? ভূমিয়কে কি? উৎপাদনের পরিমাণ, লম্বকে কি? দাম, আয়, ব্যয় সব। তো প্রাথমিক ভারসাম্য বিন্দু হলো ই, ভারসাম্য দাম হলো 17 টাকা, আর ভারসাম্য পরিমাণ হলো 7 একক। উৎপাদনকারী ই বিন্দুতে উৎপাদন করে, উৎপাদনকারী এই ক্ষেত্রে ক্রিয়ার এবিসি সমান, তাই সে উৎপাদন বন্ধ করে দিতে পারে। আর এই ক্ষেত্রে তার উৎপাদন কাজ চালিয়ে গেলেও যা ক্ষতি, উৎপাদন বন্ধ করে দিলেও সমান ক্ষতি হয়। এখন দাম বেড়ে যদি 25 টাকা হয়, তাহলে উৎপাদনকারী উৎপাদন বাড়িয়ে 9 একক করে, তখন সে এক বিন্দুতে ভারসাম্য অর্জন করে। আবারও দাম বেড়ে যদি 31 টাকা হয়, তাহলে উৎপাদনকারী কি করে? তার আবারও উৎপাদনের পরিমাণ বাড়ায় 10 একক করে, জি বিন্দুতে ভারসাম্য লাভ করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উৎপাদনকারী দাম যত বেশি পাচ্ছে, তার উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছে। তো দামের সাথে উৎপাদনের একটা ধনাত্মক সম্পর্ক লক্ষ্য করা যায়, আর যেটি দামের সাথে উৎপাদনের ধনাত্মক সম্পর্ক, যেটাকে যোগান বিধি বলে। পাশের চিত্রে দেখানো হচ্ছে দাম যখন 17 টাকা তখন উৎপাদনের পরিমাণ 7 একক বা যোগানের পরিমাণ 7 একক, যা ই বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু হলো ই প্রাইম বা E1 দিতে পারো। পরবর্তীতে দাম বেড়ে 25 টাকা হলে উৎপাদন বা যোগানের পরিমাণ দিলে 9 একক হয়, যা এফ এর সাথে সম্পর্কিত বিন্দু এফ প্রাইম। আবারও দাম বেড়ে 31 টাকা হলে পরিমাণ বা যোগান বেড়ে 10 টাকা 10 একক হয়, যা জি বিন্দুর সাথে সম্পর্কিত জি প্রাইম বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। এই ই প্রাইম, এফ প্রাইম এবং জি প্রাইম বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই, তাই এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখাকে নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শাটডাউন পয়েন্ট থেকে উপরের দিকে এমসি রেখাটাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখাকে নির্দেশ করে। এগুলো ছিল তোমাদের কোশ্চেন। আশা করছি সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং ভালোভাবে এগুলো সলভ করার চেষ্টা করবে। সব প্রশ্নের উত্তর নোট করে রাখবে। আচ্ছা, তোমাদের কমেন্টস করা হয় নাই। আমাদের মাসুম জিজ্ঞেস করছো আমাদের কি মুনাফা নির্ণয় করতে বললে চিত্র ওইটা আঁকতে হবে? কোন প্রশ্নের জন্য বলছো বুঝি নাই। আচ্ছা, চ্যাপ্টার 4 কি থার্ড চ্যাপ্টারের সাথে রিলেটেড? হ্যাঁ, চ্যাপ্টার 4 থার্ড চ্যাপ্টারের সাথে রিলেটেড বলতে শুধুমাত্র ওই বাজার, আয়, ব্যয় আর হলো যে তোমার গড় আয় রেখা এবং গড় ব্যয় রেখা বা প্রান্তিক আয় রেখা, এগুলো।
তো আসলে দুটোই সম্পর্কিত, উৎপাদন করবে তো বাজারে বিক্রয় করবে, এই জন্য উৎপাদন এবং বাজার পরস্পর রিলেটেড। উৎপাদনকারী উৎপাদন করবে, ব্যয় করবে, আর বাজারে বিক্রয় করবে, মুনাফা অর্জন করবে, এটাই হলো সম্পর্ক। তো এই জন্য ওখানকার চিত্র আর এখানকার চিত্র মোটামুটি সেম। তো ওখানেও আমরা এসিএমসি রেখা আঁকছি, এখানেও এসিএমসি রেখা আঁকতেছি। তো এখানে আমরা যেটা বেশি ব্যবহার করতেছি এসিএমসি মুনাফা নির্ণয়ের জন্য, আর ওখানে আমরা উৎপাদনকারীর ক্ষেত্রে এসি রেখাটা কিভাবে পরিবর্তন হবে, কখন সে উৎপাদন করবে, এসি রেখা কোন বিন্দুতে উৎপাদন করবে সেটা নির্ণয় করছি। আর এখানে আমরা দেখাচ্ছি ওই রেখাগুলোর ভিত্তিতে ফার্ম কিভাবে মুনাফা অর্জন করবে, কখন মুনাফা অর্জন করবে, এসি রেখার কি পরিবর্তন হবে, মুনাফার কি পরিবর্তন হবে ফার্মে, কখন সে উৎপাদন বন্ধ করে দেবে আর কখন চালিয়ে যাবে, এটাই এগুলো ব্যাখ্যা করছি। মাসুম বলছিল জোবান রেখাকে আলাদা করে তাহলে যে একে ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, কিভাবে জোবান রেখা আলাদা করে একে ব্যাখ্যা করা যাবে, তুমি চাইলে একসাথে ব্যাখ্যা করতে পারবে, যে উইশ যেটা তোমার ভালো লাগে। তুমি ওখান থেকে এই তালিকা বের করে দেখাইলাম, সেই তালিকা থেকে জোবান রেখা এঁকে দেখাইলাম, এভাবে আঁকতে পারো, তুমি এটার পাশাপাশি আঁকতে পারো, যে কোনো ভাবে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রবলেম আছে দ্রুত জানাও। আর কি কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন কি বুঝিয়ে দিতে হবে আর বাকি আছে? আচ্ছা, রিপন জিজ্ঞেস করছিল লং রান এভারেজ কস্ট, আমি পড়িনি, সরি, এতক্ষণ থেকে মেসেজ করিনি, আসলে বুঝাই দিতে ব্যস্ত ছিলাম। লং রান এভারেজ কস্ট কাকে বলে? লং রান মানে হলো দীর্ঘকালীন গড়বের রেখা। তো দীর্ঘকালীন গড়বের রেখা কি? তো আমরা স্বল্পকালীন গড়বের রেখা পড়ছি। স্বল্পকালীন গড়বের রেখা হলো ইংরেজি অক্ষর ইউ আকৃতি হয়। তো দীর্ঘকালীন গড়বের রেখাকে এনভেলাপ রেখা বলা হয়। কি রেখা বলা হয়? এনভেলাপ রেখা বলা হয়। বা দীর্ঘকালীন গড়বের রেখা অনেক সময় এল আকৃতির হয়। দীর্ঘকালীন গড়বের রেখা কি আকৃতির হয়? মনে রাখবেন, এটা এমসিকিউ আসে, অন্য কিছু আসে না। দীর্ঘকালীন গড়বের রেখা এল আকৃতির হয়, মনে রাখতে হবে, এল আকৃতির হয়। বা দীর্ঘকালীন গড়বের রেখাকে এনভেলাপ বলা হয়, এনভেলাপ বা খাম, বা আরো একটা শব্দ হিসেবে করা হয় যেটাকে বলে লেফাফা। এনভেলাপ বা লেফাফা রেখা বলা হয়। তো এটা বলার কারণ হলো যে আমরা স্বল্পকালে যখন উৎপাদন করি, ধরো আমি এই যে একটু বোঝার চেষ্টা করো, ধরো 5 একক দ্রব্য উৎপাদন করতেছি প্রথম। তো 5 একক দ্রব্য যখন উৎপাদন করবো তখন একটা এসি রেখা পাবো। স্বল্পকালে প্রথম মাসে তখন একটা এসি রেখা পাবো। এই এসি রেখা আমি কোন বিন্দুতে উৎপাদন করবো? এই যে ন্যূনতম বিন্দুটা উৎপাদন করবো। আচ্ছা, এবার 10 একক উৎপাদন করলাম, তখন আরেকটা এসি রেখা পাবো। তখন এসি রেখাটা শিফট করবে, চেঞ্জ হয়ে যাবে এসি। তো এইখানে এসে আমি এইটার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করতেছি। এরপরে 15 একক দ্রব্য উৎপাদন করতেছি, তখন আরেকটা নতুন এসি রেখা পাবো, এইটার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করব। এইভাবে 20 একক উৎপাদন করলে আরেকটা এসি রেখা পাবো, যেটা সর্বনিম্ন বিন্দুতে আমি উৎপাদন করব। তাহলে আমি এইভাবে স্বল্পকাল থেকে এভাবে অসংখ্য গড়বের রেখা দ্বারা দীর্ঘকালে পৌঁছাবো। তো স্বল্পকালে আমার কাম্য উৎপাদন বিন্দুগুলো কি? সব এসি রেখার সর্বনিম্ন বিন্দুগুলো। এই যে এসি রেখার সব সর্বনিম্ন বিন্দুগুলো, এগুলো যদি আমি যোগ করি তাহলে আমি দীর্ঘকালীন এসি রেখা পাই। এই যে এইগুলো যদি যোগ করি, সকল স্বল্পকালীন এসি রেখার ন্যূনতম বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে আমি এই যে এল এসি রেখা পাই। তাহলে এইটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন গড়বের রেখা। আমি প্রথম মাসে এখানে ছিলাম, দ্বিতীয় মাসে এখানে, তৃতীয় মাসে এখানে, চতুর্থ মাসে এখানে, এভাবে পঞ্চম মাসে এখানে, এভাবে আমি ষষ্ঠ সপ্তম মাস এভাবে শর্ট রান থেকে লং রানে যাবো, অর্থাৎ স্বল্পকাল থেকে দীর্ঘকালে যাব। তো স্বল্পকালে আমার যে উৎপাদনটা হবে সবসময় এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে হবে, স্বল্পকালীন এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে হবে। আর দীর্ঘকালীন এসি রেখাটা কিভাবে পাই? এই যে স্বল্পকালীন এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে যে আমি উৎপাদন করতাম, এই পয়েন্টগুলোকে যদি আমি এভারেজে যোগ করতে থাকি, ন্যূনতম পয়েন্টগুলো আমার স্বল্পকালীন গড়বের রেখার ন্যূনতম পয়েন্টগুলোকে যদি আমি যুক্ত করতে থাকি, তাহলে এই যে বড় ইউ শেপ আকৃতির যে রেখাটা পাবো সেটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন গড়বের রেখা। তো এই দীর্ঘকালীন গড়বের রেখাটা কি? অসংখ্য স্বল্পকালীন গড়বের রেখাকে আচ্ছাদিত করে রাখে, ঝুড়ির মতো করে। অসংখ্য স্বল্পকালীন গড়বের রেখাকে কি ঝুড়ির মতো করে আচ্ছাদিত করে রাখে। এই জন্য দীর্ঘকালীন গড়বের রেখাকে এনভেলাপ বা লেফাফা রেখা বলা হয়। লেফাফা বলতে খাম বা ঝুড়ি বোঝায়, এনভেলাপ বলতে একই কথা, এনভেলাপ ইংরেজি শব্দ, খাম বা ঝুড়ির মতো করে বোঝায়। তাহলে
দীর্ঘকালীন গড়বেরেখাটা হলো অসংখ্য স্বল্পকালীন গড়বেরেখার ন্যূনতম বিন্দুগুলো যুক্ত করে আমরা রেখা পাই। তাহলে আমরা দেখো তো এই যে দীর্ঘকালীন গড়বেরেখা আমরা একটাই পেয়েছি, তো এর মধ্যে কি অসংখ্য স্বল্পকালীন গড়বেরেখা, তাহলে দীর্ঘকালীন গড়বেরেখাটা অসংখ্য স্বল্পকালীন গড়বেরেখাকে কি করে আছে, ধারণ করে আছে, ঝুড়ির মতো করে সে ধরে রেখেছে, এই জন্য তাকে এনভেলাপ রেখা বলা হয়। তো দীর্ঘকালীন গড়বেরেখা একসময় কি হয়, একসময় এই যে এনভেলাপ হতে হতে এরকম এই এনভেলাপ শেপ না হয়ে এক সময় তার আকৃতিটা চেঞ্জ হয়ে যায়, এক সময় সে এরকম নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ উৎপাদন যত বাড়ে, যখন বাহ্যিক ব্যয় সুবিধার অনেক বেশি সৃষ্টি হয়, অনেক ব্যাপক পরিমাণে আমরা উৎপাদন বাড়াতে পারি, তখন এই যে অসংখ্য স্বল্পকালীন গড়বেরেখার ন্যূনতম বিন্দুগুলো যুক্ত করতে করতে দীর্ঘকালে উৎপাদনকারী গড়বে হ্রাস পেতে থাকে। তো এক সময় কি হয়, গড়বে কমতে থাকে, কেন? বাহ্যিক ব্যয় সুবিধার সৃষ্টি হয়। বাহ্যিক ব্যয় সুবিধা কি, আমি যে জায়গায় প্রথমত ইন্ডাস্ট্রিটা দিয়েছিলাম সেখানে কোনো ইন্ডাস্ট্রি ছিল না, সেখানে বসবাস করার মতো জায়গা ছিল না, বসবাসের অযোগ্য ছিল। ধীরে ধীরে কি হবে, সেখানে বসতি গড়ে উঠবে, দোকানপাট গড়ে উঠবে, স্কুল কলেজ হাসপাতাল, এবং আমার যে উৎপাদন প্রতিষ্ঠান, সেই উৎপাদন প্রতিষ্ঠানে আমি যে উপকরণগুলো ক্রয় করতাম, কাঁচামাল ক্রয় করতাম, সেই কাঁচামালের সাপ্লায়ার অনেক আনুষঙ্গিক সম্পূরক অসংখ্য ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তখন আমাকে আর দূর দূরান্ত থেকে পরিবহন করে নিয়ে আসা বা আমার উৎপাদিত দ্রব্য দূরে নিয়ে গিয়ে পরিবহন করে বিক্রি করার প্রয়োজন হবে না, আমি ওইখানেই বাজার সৃষ্টি করে বিক্রয় করতে পারবো। তখন আমার অনেকগুলো ব্যয় সুবিধার সৃষ্টি হবে। একটা হলো আমার পরিবহন খরচ, আগে কিনে আনতে হয়তো দূর থেকে উপকরণ, সেই পরিবহন খরচ লাগবে না, আবার বিক্রয়ের জন্য উপকরণের পরিবহন খরচটাও কমে যাবে, অর্থাৎ ওইখানেই বাজার সৃষ্টি করে বিক্রয় করতে পারবো। এরকম অসংখ্য ব্যয় সুবিধার সৃষ্টি হয়। তখন এই দীর্ঘকালীন গড়বেরেখা শুধুমাত্র নিচের দিকে নামতে থাকে এইভাবে, প্রথম দিকে একটু দ্রুত গতিতে কমে, এরপরে খুব ধীর গতিতে কমে, এক সময় কি হয়ে যায়, প্রায় স্থির হয়ে যায়, অর্থাৎ আর গড়বেটা কমে না। তার মানে কি, প্রথম দিকে দ্রুত গতিতে কমে, এরপরে ধীর গতিতে কমে, তারপরে এক সময় স্থির হয়ে যায়। তাহলে এই জন্য এই রেখাটাকে কি বলা হয়, গড়বে এক সময় ন্যূনতম হয়, আর গড়বে কমে না। এখন তুমি যতই উৎপাদন করো গড়বে আর কমবে না, তখন রেখাটা এরকম ভূমিকে সমান্তরাল হয়। তাই এই দীর্ঘকালীন গড়বে রেখা এক সময় এল আকৃতি হয়। তাহলে দীর্ঘকালীন গড়বে রেখাকে এল আকৃতিরও বলা হয়, দীর্ঘকালীন গড়বে রেখাকে এনভেলাপ রেখা বলা হয়, দীর্ঘকালীন গড়বে রেখাকে লেফাফা রেখা বলা হয়। আশা করি বুঝতে পারছো, মনে থাকবে। আচ্ছা, মাসুম বলছিল যে আমাদেরকে মুনাফা নির্ণয় করতে হলে চিত্র, হ্যাঁ চিত্র অবশ্যই আঁকবো আমরা, চিত্র এঁকেই মুনাফার পরিমাণ নির্ণয় করে ব্যাখ্যা করবো। তো এই ছিল তোমাদের সকল প্রশ্নের উত্তর। তো সবাই সকল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে, বাসায় এগুলো নোট করে রাখতে পারলে খুবই ভালো, প্র্যাকটিস যত করবে পরীক্ষায় তত দ্রুত অ্যান্সার করতে পারবে এবং সবচেয়ে কম সময় লাগবে, কম সময়ের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। এই জন্য প্র্যাকটিস করাটা অবশ্যই জরুরি, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো অ্যান্সার করতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করাটা জরুরি, যত ভালো প্র্যাকটিস করবে তত দ্রুত অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে শেষ করি, আল্লাহ হাফেজ।